তোমার কি ভাতিজি ওটা? বললো হ্যাঁ আমার ভাতিজি। তা আমি তোমার ভাতিজি তো অনেক সুন্দর। তখন কিন্তু আমি কিশোর, একদম বুঝি না, তারপরেও কেন যেন একটা ভালো লাগা মনের ভিতরে তৈরি হচ্ছে। ওর নাম ছিল হচ্ছে সুমি। ওকে। সুমি। তো আমি বললাম সুমি তো অনেক সুন্দর, তোমার ভাইয়ের মেয়ে, তো আমার তো খুব ভালো লাগে, বড় হলে আমার সাথে বিয়ে দিবা তোমরা? ওর ফুফুকে আমি বলতেছি। ওকে। ওর ফুফু এটাকে অন্য মাইন্ডে নেই। ওই খেলা খেলতে যেতাম আর দেখা হতো, তো এর মধ্যে আস্তে আস্তে কেন যেন একটা মনে হচ্ছে যে আমার দিকে সেও তাকায়, আমাকেও তার ভালো লাগে। আর এই ভালো লাগার থেকেই আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমাদের স্কুলে একটা ফাংশন হয়। ওই ফাংশনে আমি একটা গান গাইতাম, মানে আমার গানটা আবার সবাই স্কুলে সবাই জানতো যে আমি ভালো গান গাইতে জানি। জি। শুধু কোনো রিমিক্স ছিল না, কোনো বাজনা ছিল না, কিন্তু শুধু গলাতে মাইকে একটা গান গাও যেভাবে গ্রামে, ওরকম ভাবে আমি গান গাইতাম। তো ও ফাংশনে আসছিল, দেখার পরে আমার গান শুনে নাকি ওর অনেক ভালো লাগে। ওর ফুপুকে বলে যে আন্টি ভাইয়াটা কে, ও তো অনেক সুন্দর গান জানে, আমার তো ভালোই লাগে। মানে আপনি গান গাইতেন এবং আপনি ভালোই গান গাইতেন, রাইট? জি। যাহা বলিবর সত্য বলিবর, শ্রোতারা যদি একটু এসেন্স চান, মানে আপনার কাছ থেকে একটু শুনতে চান, আপনি কি শোনাবেন? অবশ্যই। আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। চোখ মেললেই দেখি তোমাকে, চোখে বুঝিলেই পায় আরো কাছে, তারও বেশি ভালোবাসা আমি দিতে চাই, যত ভালোবাসা পৃথিবীতে আছে, ভালোবাসি বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না। ও আমার প্রাণ পাখি ময়না, ভালোবাসি বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না। ও আমার প্রাণ পাখি ময়না। বাহ বাহ বাহ, চমৎকার, অদ্ভুত সুন্দর গান আপনি। ওকে, তো আপনি আপনার ময়নার জন্য এই গানগুলো মানে গাইতেন আর কি, তাই তো? এবং সেই সময় ময়না ছিল হচ্ছে সুমি। জি। আচ্ছা, তো সেই ময়নার গল্পে আমরা আবারও ফিরে যাই, তারপর কি করলেন? তারপরে ওই মেয়েটা আমাকে এক পর্যায়ে ওর ফুফু এসে বললো তোরও কি ভালো লাগে? তাই বললাম হ্যাঁ ভালোই তো লাগে। তো ওর ফুপুর মাধ্যম দিয়ে আসলে সম্পর্কটা কেমন যেন আস্তে আস্তে বাড়তে লাগলো। আমি একটা চিঠি লিখলাম, প্রথম চিঠি, ও চিঠির উত্তর দিল, তারপরে চিঠিটা আমিও উত্তর দিতাম, তারপরে গান গান লিখে দিত বা কোনো ছন্দ বা কবিতা, যার মধ্যে মনের মাধুরী মিশিয়ে কিছু চিঠি আদান প্রদান চলতো। তারপরে একটা পর্যায়ে আমি তখন ও চিঠি লিখে দিত আপনাকে? জি, ও আমাকে চিঠি লিখতো, আমিও চিঠি লিখতাম। ওকে, তার মানে তো ময়না পটে গিয়েছে। যে ময়না পটে গিয়েছে। আচ্ছা। তারপরে সুমি তখন কি করলো, ও তখন ক্লাস 8-এ উঠলো, আমি উঠলাম ক্লাস 9-এ। ও ক্লাস 8-এ পড়া অবস্থায় ও যে স্কুলে পড়তো ওই স্কুল থেকে করলো কি অন্য একটা স্কুল চেঞ্জ করলো। আমরা কিন্তু একই স্কুলে পড়তাম না, দুজন আলাদা আলাদা স্কুলে পড়তাম। যাওয়ার সময় রাস্তার মাঝখানে দেখা হতো আমাদের সাথে। ওকে। আই কন্টাক্ট হতো, একটু হাসি দিত, আমার ভালো লাগতো, আবার চোখ টিপানিও দিত নাকি? হ্যাঁ। ওকে। তারপরে আমিও চোখ টিপানি দিতাম। তারপরে ও ওই স্কুলটা চেঞ্জ করলো, চেঞ্জ করে ও ইচ্ছা ছিল সায়েন্স নিয়ে পড়বে। তো ক্লাস 8-এ শেষ করে 9-এ গিয়ে ও আবার ভর্তি হলো অন্য একটা স্কুলে। আমি তখন ক্লাস 10-এ উঠলাম। তারপরে ও ওইখানে স্কুলে ভর্তি হয়ে সায়েন্স নিল। আমি আস্তে আস্তে তখন আমাদের সম্পর্কটা অনেক ভালো চলতেছে। জি। কিশোর বয়স, আসলে ভালোবাসাটা কি আর মানে ভালোবাসলে কি হয় এগুলো আমি তখন তো অতভাবে বুঝতাম না। তারপরে আমাদের সম্পর্কটা চলে আসবো এক ফাঁকে হলো কি, ওই স্কুলের একটা অনেক সুন্দর ছেলেটা, নাম বলবো না, ছেলেটাকে দেখতাম যে ওর সাথে আড্ডা দিত, কথা বলতো। তা আমি একদিন জিজ্ঞেস করলাম কে ওর সাথে তুমি এত মিশো, কে এটা? তো বললো আমাদের স্কুলের বড় ভাইয়া। তো বললাম দেখো তেমন কিছু যেন করো না যা আমার জন্য খারাপ হয়ে দাঁড়ায়, বা তোমাকে যে তোমার সাথে আমার একটা সম্পর্ক, আমার কাছে তো এটা খারাপ লাগে, তুমি অন্য ছেলেদের সাথে এত মিশবা কেন, কথা বলবা কেন? তখন ও আমাকে ওইটা ব্যাড রিয়াক্ট করলো যে কেন আমি করলে তোমার সমস্যা কি, আমি তো তোমাকেই ভালোবাসি। মানে সুমি? সুমি। ওকে।
তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি আবার ওকে, ওর প্রতি আমি খুব দুর্বল ছিলাম, ও যেটা বলতো আমি সেটা মানতাম, যেটা বলতো সেটাই মানতেন? সেটাই মানতাম। এমন কিছু কি বলতো যেটা একেবারে ইললজিক্যাল কিন্তু আপনি মানতেন? এরকম না, ও আমাকে বলছে তুমি কতটুকু ভালোবাসো দেখি তোমার হাতের রক্ত বা তোমার কিছু দিয়ে আমাকে একটা চিঠি লিখো তো। ও বলেছে আপনাকে? হ্যাঁ। আপনি কি করলেন তারপর? তারপরে আমি ব্লেড দিয়ে হাত কেটে ফেললাম। কোন জায়গায় কেটেছিলেন? আঙ্গুলে এখনো দাগ আছে হালকা। মানে হাতে কেটেছিলেন নাকি অনেক সময় অনেকে দেখে না যে মুরগির গলা টলা কেটে? ওই কাজটা ও করছিল, পরে আমি জানছি। মানে আপনি হাত কেটেছিলেন, সে মুরগির রক্ত দিয়েছে? হ্যাঁ। ওকে। আমি হাত কাটলাম, হাত কেটে ওর নাম লিখে S+J লিখে তারপর একটা লাভ চিহ্ন আঁকায়, অনেক গাঢ় হয়ে গেছে রক্তটা, যখন বাতাসে শুকায় আমি যখন ভাঁজ করে দিলাম ও পাওয়ার পরে ও তো বলতেছে না তুমি তো এটা রক্ত দিয়ে লিখো নয়, আমি জানি ছেলেরা অনেক চিট, এটা তুমি মুরগির রক্ত অথবা কবুতরের বাচ্চার রক্ত এইগুলো দিয়ে হয়তো লিখছো। পরে ওকে আমি শিওর করার জন্য ওকে স্কুলের পথে আমি ধরলাম, ধরে আমি দেখালাম যে আমার দেখো তুমি আমার আঙ্গুলটা যে এখনো কাটা। তারপর ও বিশ্বাস করছে হয়তো ওর জায়গা থেকে। তারপর আমি আবার বললাম তুমি আমাকে কতটা ভালোবাসো দেখি, তুমি একটা চিঠি দাও আমাকে, গলা কেটে চিঠি দাও। তারপরে ও একটা চিঠি লিখছিল। হ্যাঁ। পরে আমি ওই চিঠিটা পাইলাম, পাওয়ার পরে আমার কাছে খুব আনন্দ লাগলো যে আমরা তো তাহলে অনেক দুজন দুজনকে ভালোবাসি, আমি আমার রক্ত দিলাম, ও আমাকে ওর রক্ত দিয়ে চিঠি লিখলো। এভাবে চলতে টু মাচ ফাঙ্কি। মানে এই ইমোশন গুলো আমাদের কিন্তু আমাদের মানে প্রেমের সংস্কৃতিতে ঢুকে গিয়েছে, কিন্তু এগুলো কিন্তু আসলেই প্রমাণ করার মতো এমন কিছু না। হাত কাটা, বুকের মাঝখান থেকে কাটা, তারপরে কত কি কেটে কুটে রক্ত দিয়ে চিঠি লিখতে হয়। ও মাই গড! মানে লিখলেই মনে হয় যে আমি এক মহারাজা হয়ে গেছি। অনেকে তো আবার অ্যাসিডের পাতা দিয়ে ওই যে হাতেও পুড়িয়ে ফেলেন, নাম লেখেন। দেখা গেল যে নাম লিখলো একজনের, পরবর্তীতে বিয়ে করতে হচ্ছে আরেকজনকে, সারা জীবনের জন্য গঞ্জনা টানতে হচ্ছে। আপনি আবার মাথা জোরে জোরে জোগাচ্ছেন, অনেকেই বুঝতে পারবেন আর কি, মানে আমাদের রেডিও লিসনার যারা, সেজন্য আমাকে বলে দিতে হচ্ছে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2-এ। আজকে জীবন তার জীবনের অপ্রিয় সত্যগুলো প্রকাশ করছে। তার যে অপ্রিয় সত্য বা অপরাধ বোধ, সেটার ব্যাকগ্রাউন্ডে আমরা রয়েছি। আমরা একের পর এক সেই জায়গাগুলোতে যাব এবং আপনাদের আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক অনুরাগ চাকমা। আমরা তার মূল্যবান মতামত, আমাদের জীবনের যে অপ্রিয় সত্যগুলো রয়েছে সেগুলো প্রকাশ পাবার পর আমরা তার কাছ থেকে শুনবো। তিনি আমাদেরকে ফোনে শুনছেন লাইভ। আমরা একেবারে শেষের দিকে গিয়ে তাকে আমরা ফোনে কানেক্ট করবো। হ্যাঁ, তারপরে ও বললো যে আমি এরকম মিশলে তোমার সমস্যা কি। তারপর আস্তে আস্তে আমাদের চলতেছে। এর মাঝখানে আমি দেখলাম যে না, ও আস্তে আস্তে আমার থেকে দূরে চলে যাচ্ছে কেন জানি। আমি আগে যেভাবে ওকে পেতাম ওই পাওয়াটা ওর মধ্যে পাচ্ছি না। আমার দিকে ঠিক মতো তাকায় না। ও স্কুল ছুটি হয়েছে, আমার স্কুল আগে ছুটি হয়ে গেছে, আমি সাইকেল নিয়ে ওর পিছনে অপেক্ষা করতেছি, বা কোনো বটগাছ তলায় বা কোনো একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি সাইকেল নিয়ে। ও তখন কখন আসবে পথ চেয়ে দাঁড়ায় রয়েছি। দেখলাম যে ও যেদিন হেঁটে আসতো, হেঁটে আসার কথা হঠাৎ হেঁটে আসে না, দেখি ভ্যানে চলে যাচ্ছে। কারণ হেঁটে আসলে আমরা লং টাইম একটা সময় পাবো, একটা মানে গ্রামের মধ্যে, তো গ্রামের মধ্যে থাকলে হয় কি যে কেউ দেখলে আমার আবার ভয় করতো যে আমার বাড়িতে বলে দেবে কিনা যে ওই মেয়ের সাথে দেখলাম ও কথা বলতেছে, এরকম ভয় একটা কাজ করতো। এই জন্য যে জায়গাটার মধ্যে মাঠ অথবা লোকজনের জনবলের চলাফেরা কম ছিল, আমরা ওই এলাকাটাতেই কথোপকথন করতাম স্কুলে যাওয়ার পথে, ওর আসার পথে বা স্কুলে যাওয়ার পথে। অনেক সময় আমি ক্লাস মিস দিতাম, একটা ক্লাস মিস দিয়ে ওর সাথে ওকে স্কুল পর্যন্ত আগাই দিয়ে আসছি, তারপরে আবার ফিরে আসতে আমি আমার স্কুলে। এজন্য বকা ঝকা মারঝার এগুলো অনেক খেতাম। আর এখানে আমার প্লাস পয়েন্ট ছিল যে আমার বাড়িতে অভিভাবক ছিল শুধু বাবা এবং মা। তাছাড়া আমার বড় ভাই যারা আছে তারা সবাই গ্রামের বাইরে থাকতো। গ্রামের বাইরে বলতে কেউ ঢাকাতে, কেউ রাজশাহী বা শহরে থাকতো। জি, যাই হোক, তারপরে আমি দেখলাম যে আমার ভিতরটা আমি যেভাবে ছিলাম ও আর এইভাবে নাই। তারপরে ওই ছেলেটার সাথে শুনলাম যে রিলেশন হয়ে গেছে। আমার সাথে আর তেমন কথাবার্তা বলে না, আমি কথা বললেও শুনে না, কোনো কিছুই আর ওর মধ্যে পাচ্ছি না। তারপরে এর আগের একটা কথা ছিল, সেটা হচ্ছে যে স্কুলের আরেকটা ফাংশনে ও আমাদের স্কুলে আসে। তারপরে ও আমাকে একটা জায়গার মধ্যে নিয়ে যায় যেখানে কেউ লোকজন ছিল না, একটা রুমের মধ্যে, কমন রুম আর কি। সবাই দেখা যাচ্ছে ফাংশনের দিকে, আর আমরা তখন লুকোচুরির জন্য ওই দিকে আছি। সবাই ফাংশনে, আপনারা ডিসফাংশনে। হ্যাঁ, ডিসফাংশনে। তারপরে ও আমাকে কিছু অঙ্গভঙ্গি করে যেগুলো ওর ভিতরে হয়তো বা চাওয়া ছিল যে আমি তাকে একটু জড়িয়ে ধরি, কিস করি, এই ধরনের কিছু। কিন্তু আমার ওই সময়টাতে আমার ভিতরে কোনো ওই ধরনের মানসিকতাই ছিল না। মনে হতো শিরি ফরহাদ বা ওই যে লাইলি মজনু, ওরা যেন
যেমন পরিণতি জানতেন, মানে শিরি ফরহাদ বা লাইলি মজনুর পরিণতি কি হতে জানতেন? পরিণতি শুনছিলাম যে তারা নাকি দুজন দুজনকে পায় নাই, আমার ঠিক জানা নেই আর কি, কিন্তু আচ্ছা। জানি যে ওরা অনেক বড় মাপের একজন প্রেমিক প্রেমিকা ছিল। So, আপনিও এরকম নিজেকে বড় মাপের প্রেমিক প্রেমিকা ভাবতেন আর কি সেই জি, সময়? যে আমি একটা রিয়েল প্রেম করব, যেখানে আমাদের ভিতরে কোনো অবৈধ কিছু হবে না। ওকে। তারপরে ও আমাকে এমন অঙ্গভঙ্গি করতে লাগছিল যে আমি ওটাকে রিয়াক্ট করে আমি বললাম, না এগুলো আমার ভালো লাগে না, তুমি কেন আমার কাছে আসতেছো, যাও, তুমি আমার সাথে কথাই বলবা না। এটা কি আপনি করেছিলেন নাকি আমি করেছিলাম। সে করেছিল? আপনি মানে আমি ঠিক মানে আজকে তো আপনি সত্য স্বীকার করতে এসেছেন। সাধারণত আমাদের সমাজের ছেলেরাই এরকম কাজ করে, মানে মোস্ট কমন সিনারিও, এবং মেয়েরা অস্বীকার করে। কিন্তু আপনার ক্ষেত্রে আমরা উল্টো দেখতে পাচ্ছি। মানে আপনি মোটামুটি যে বাংলা সিনেমা ডায়লগ আছে না, যে কিরকম যে মন পাবি তো ইজ্জত পাবি না, ইজ্জত পাবি না মন পাবি না, কিরকম যেন একটা কথাবার্তা বলে না, ওইরকম একটা অবস্থা আপনার। ওকে, তারপর ওকে আমি বললাম যে না, এগুলো আমার ভালো লাগে না, তুমি কেন এগুলো বলছো, যাও, তুমি আমার সাথে কথাই বলবো না। এক পর্যায়ে রাগ করে আমি ওকে বললাম, তুমি চলে যাও, এই ফাংশনেই থাকবে না, আমি আজকে গানও গাইবো না। তারপর আমি ফাংশন থেকে চলে আসলাম। তারপরে ওকে পাঠিয়ে দিলাম, ও রাগ করে চলে গেল, আমিও রাগ করে চলে আসলাম। তারপর থেকেই দেখলাম যে এরকম মানে ও আমার প্রতি উল্টা একটা স্বভাব চলে আসছে। তারপরে ওই ছেলের সাথে কিছুদিন সম্পর্ক করলো, আমি তখন জানতে পারলাম, আমি তখন দূরে চলে গেছি ওর থেকে। আমি তো কান্নাকাটি করতাম, তারপরে অনেক খারাপ লাগতো। তারপরে হলো কি, ও দেখলাম যে ওই ছেলের সাথে কিছুদিন রিলেশন করার পরে আরেকটা ছেলের সাথে আবার রিলেশন করলো। ওই ছেলেটা আবার দেখতে খুব সুন্দর ছিল। তো পরবর্তীতে আমি শুনলাম যে ওই ছেলের সাথে ও রুমে একা ছিল, যে আমার বন্ধু বান্ধব থেকে শুনলাম। আমার খুব খারাপ লাগতো তখন, যে আমার তাহলে কি ওর চাহিদাটা ছিল এরকম, আমি এত মন থেকে একটা মেয়েকে ভালোবাসলাম, কিন্তু ও এইগুলোর জন্য কি আমাকে ছেড়ে চলে গেল। তখন আমার কাছে মনে হলো যে আমি এই মেয়ের সাথে রিলেশন করব না, এইরকম বিয়াদব মেয়ে। আমি তো চাই ভালো একজন মানুষ যে আমার জীবনে আসুক, আমি ভবিষ্যতে তাকে নিয়ে সংসার করব, এরকম চিন্তাও করতাম ওই সময়তে। ওকে। তারপরে যখন আমার ভিতরে এরকম চিন্তা ভাবনা থাকতো, ওর ভিতরে দেখলাম যে এই ধরনের, আমার নিজের কাছে তখন আমি খুব করতাম যে আসলে মেয়েটা কি এরকমই। তারপরে ওই ছেলের সাথে ও রিলেশন কাট আপ করে আবার আরেকটা ছেলের সাথে রিলেশন করলো, সে দেখতে অনেক সুন্দর। পরে ওই ছেলেটার মনে হয় ডিফেন্সে চাকরি হয়েছে, আমি যতটুকু জানি। ওই ছেলের সাথে রিলেশন করলো, রিলেশন করার পরে আমি তখন ওকে আস্তে আস্তে একদম ভোলার চেষ্টা করলাম। তারপর আস্তে আস্তে কেন জানি আমার মনের মধ্যে থেকে ও উঠেই চলে গেল, যে আসলে এরকম মেয়ের সাথে রিলেশন করার চেয়ে না করাটাই ভালো। তখন আমি নিজেকে খুব মানে নামাজ পড়তাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, এবং আমি নিজেকে মনে করতাম যে আমার ভিতরে কোনো অপরাধ নেই। তারপরে ওইটা গেল ওই পর্যন্তই। আমি তারপরে দেখা হতো, কিন্তু আমি তাকাইতাম না আর, মানে আমার কাছে দেখলে ওকে ঘৃণা লাগতো, যে এইরকম বিয়াদব মেয়ে, এত ঘৃণা লাগতো। তারপরে আমি ক্লাস 10-এ যখন পড়তাম, পড়ার পরে আমি এসএসসি পরীক্ষা দিব। এসএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষার আগে আমাদের এই স্কুলের একটা মেয়ে আমাকে খুব পছন্দ করতো, আমি পরে শুনছি। তারপরে আমার একটা ফ্রেন্ড আমাকে বললো যে আমি যে মেয়েটা আমাকে পছন্দ করতো, ওই মেয়েটাকে আবার ও পছন্দ করতো। আমাকে বললো, তোর বাড়ির পাশে তো বাড়ি, দোস্ত তুই একটু ম্যানেজ করে দে না, আমার রিলেশনটা যেন ওর সাথে হয়। তো আমি বললাম, ঠিক আছে, তুই দোস্ত মানুষ, আমার রোল সবসময় 1 থাকতো, ওর রোল 2 থাকতো, আমাদের ভিতরে খুব ভালো একটা বন্ধুত্ব। ও করলো কি, আমাকে একটা লাভ লেটার দিল যে তুমি ওইটা ওর কাছে পৌঁছাই দিবা। আমি সাধারণত আমি তখন তো বুঝি নাই যে ও আমাকে পছন্দ করে। তারপরে আমি চিঠিটা ওকে দিলাম। দেওয়ার পরে যে জিনিসটা হলো সেটা হচ্ছে, ও রিয়াক্ট করলো যে কে দিছে এটা, তোমার নাকি অন্য কারোর। তা বললাম, দেখো না কার, আগে তুমি দেখো। ওই মেয়েটাকে আমি দিচ্ছি, কারণ আমার বাড়ির পাশের বাড়ি, দেখা হয় সব সময়, আমাদের নিজ ক্লাসে পড়তো। তারপর ওই মেয়েটা ওই চিঠিটা পেয়ে ওর নাম দেখে, ওই ছেলেটা সরাসরি নাম দিছিল, ওর নাম দেখে না পড়েই ছিঁড়ে ফেললো আমার সামনে। ওকে। তারপরে ও আমাকে বললো যে না ভাইয়া, ওকে বলে দিয়েন যে ও যেন আমার সাথে এরকম কিছু না করে, বা আমাকে যেন ভবিষ্যতে আর এই ধরনের কোনো কিছু না দেয়। তারপরে আমি টেস্ট পরীক্ষা দিব। টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য চলে গেলাম আমাদের শহরে। ওকে। শহরে চলে গেলাম। শহরে যাওয়ার পরে আমি মেসে থাকতাম। তারপরে আমি যখন একা থাকতাম, তখন খালি ওই যে সুমির কথা মনে উঠতো, যে আমি অনেক ভালোবাসতাম, আমাকে এইভাবে কষ্ট দিল। তখন মোবাইলে মেবি 12 টাকা বা 10 টাকা মিনিট ছিল। আমাদের মেসে আবার একজনেরই মোবাইল ছিল। ওই মোবাইলটা নিয়ে ওই মোবাইল থেকে ওকে আমি বাড়িতে পাঠালাম, দোস্ত আমার তো খুব খারাপ লাগতেছে, যদি সুমি আবার আমার মতো করে ফিরে আসতো তাহলে তো আমার খুব ভালো লাগতো। তারপরে ওকে আমি পাঠাইলাম বাড়িতে, যে তুমি যাও, যাওয়ার পরে ওকে একটু ফোনটা ধরাই দিও, নাহলে আমার পরীক্ষা ভালো হবে না।
তারপরে আমার পরীক্ষার আগে ওকে পাঠাইলাম, ওর মোবাইলে 500 টাকা ভরে দিলাম যে তুই যা এই টাকা দিয়ে আমার এই মেসের এই নাম্বারে ফোন ব্যাক করিস Okay. দেখা হলেই। তারপরে ও দেখা করতে গেছে, তারপরে ও এমন রিয়াক্ট করছে বা ব্যাড বিহেভ করছে যে ও নিজেই ওখানে হয়ে গেছে। সুমির ব্যাড বিহেভ। হ্যাঁ। ওকে। তারপরে আমাকে ফোনে বললো যে দোস্ত এরকম ওর সাথে তো যোগাযোগ করার চেষ্টা করছিলাম, ও আমার সাথে তোর সাথে মানে আপনি কথাই বলবে জানতেন না। সুমি এরকম আপনার কাছ থেকে চলে গিয়েছে, সুমি অন্য ছেলের সাথে ডেট করছে, তারপরও আপনি সুমিকে ছাড়তে পারছেন না, তাই তো? জি, মনের মধ্যে কেন যেন একটা ভালো লাগা থাকে না, ওই জায়গাটা থেকে আমার আসতে কোনোভাবে আপনি নিজেকে সরিয়ে নিতে পারছেন না। বলতে পারছি না। রাইট। কারণ ওই সময় আবার গ্রামে থাকতাম, সবার সামনে দেখতাম টেকতাম, তো এই জন্য ততটাই হলো না। যখন আমি বাইরে গেলাম তখন আমার ভিতরটাই ওই ভাবনাটা আসতো আর কি। ওকে। এরপরে হলো কি, ও যখন ফোনে কথা বললো না তখন আমি খুব কষ্ট পাইতে লাগলাম যে সুমিকে আমার চাই। সুমির এরকম দেখে আমার খুব খারাপ লাগতো, পরীক্ষা খারাপ হইতে শুরু করলো। আমার পরীক্ষা তখন শুরু হয়ে গেছে। তারপরে আমার পরীক্ষা খারাপ হতে লাগলো। এই পরীক্ষা খারাপ হওয়া দেখে আমার কাছে মনে হলো যে আমি তো খুব ভালো স্টুডেন্ট, রাইট। আমি ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট, আমি তো A+ পাইতে পারি, তাহলে আমি কেন পরীক্ষা খারাপ দিচ্ছি একটা মেয়ের জন্য। রাইট। যাক, যদি আমি এরকম পরীক্ষায় দিই তাহলে পাশ করলে তো খারাপ রেজাল্ট হবে, তাহলে একটা পরীক্ষায় দিব না দিলে তো আরেকবার ভবিষ্যতে আরেকবার সুযোগ পাবো পুরো সাবজেক্ট গুলো একবারে পরীক্ষা দেওয়ার জন্য। এটা কোন সময়? এসএসসির সময়টাতে? এসএসসির সময়। আপনি কি সেটা করলেন? হ্যাঁ, আমি একটা পরীক্ষা বাদ দিয়ে দিলাম। জীবনের প্রথম ভুল, প্রিয় শ্রোতা, এবং এই ছোট ছোট ভুলগুলো কখনো কখনো অপরাধের জন্ম দেয়। আমরা ব্যাকগ্রাউন্ডে রয়েছি, ভুলের ব্যাকগ্রাউন্ড, জীবনের প্রথম ভুল। এই যে সিদ্ধান্তটা আপনি নিলেন, নিজে থেকেই সিদ্ধান্তটা নিয়েছেন, জি, আমি নিজে আপনার থেকে। পরিবার তখন কি ভূমিকা পালন করলো? পরিবার জানতো না যে আমি পরীক্ষা দেই নাই, কারণ আমি তো ম্যাচে আছি। আচ্ছা। আমি ম্যাচে আছি, পরীক্ষা দিচ্ছি কি না দিচ্ছি আমি গেছি। যাওয়ার পরে ইচ্ছা করেই করছি কি, পরীক্ষার হলেও গেছি, পরীক্ষা দিছি বলতে আমি পরীক্ষার হলে গেলাম, কিন্তু ওই যে রেজিস্ট্রেশনে ফর্ম পূরণ থাকে না, নাম্বার গুলো বসাইতে হয়, তারপর ওইগুলো ব্লাঙ্ক করে দিতে হয়, ওই জায়গাটাতে ইচ্ছা করে ভুল করলাম। যেখানে আমার 720 ছিল, 720 না দিয়ে 920 দিয়ে দিলাম। আচ্ছা। 920 দিলে তো আমার রেজাল্ট ওই জায়গায় শো করবে না কম্পিউটারে। আমি জানতাম যে এটা ভুল হলে নাকি রেজাল্ট আসে না। তারপরে আমার রেজাল্ট খারাপ হলো, রেজাল্ট খারাপ হলো, আমি একটাতে ফেল করলাম। আচ্ছা। তারপরে বাড়ির থেকে সবাই বকাঝকা শুরু করলো যে কেন তোমাকে মেসে পাঠাইলাম, তুমি পরীক্ষা কেন খারাপ করলে, তুমি পরীক্ষা খারাপ করলা, তোমার ভবিষ্যৎটা কি, তুমি 1 বছর কেন লস দিলা। রাইট। তা আমি বললাম যে আমি তো ইচ্ছা করে দেই নাই, হয়তো বা কোনো ভুলের কারণে। তারপরে আমার পরীক্ষার জন্য আবার চাপ দিতে লাগলো যে সামনে আবার ভালো করে পরীক্ষা দিতে হবে, এখনই পড়াশোনা করো, তুমি আবার মেসে চলে যাও। আপনি পরিবারকে বলেছিলেন যে আমার ময়নার কারণে আমার আজকে অবস্থা? না, আমি বলি নাই, কারণ এই জন্যই তো বললাম সব দোষ ময়নার আসলে সব দোষ না, বয়সের দোষ। এবং ওই সময়টাতে গাইডেন্সের দরকার ছিল। ফ্যামিলি থেকে আপনাকে কোনো গাইডেন্স দিচ্ছিল, বা আপনি যে ধরনের একটা প্রবলেমে পড়ছেন, ফ্রেন্ডরা কেউ আপনাকে সাজেশন দিত, বন্ধুরা কেউ আপনাকে সাপোর্ট করতো? হ্যাঁ, আমার একটা বন্ধু সাপোর্ট করতো খুব। ও চাইতো যে ওর সুমির সাথে ওর রিলেশনটা বিল্ড আপ হোক এবং থাক। ওটা চাইতো। হ্যাঁ। কিন্তু আপনি যেটাতে কারণে ভেঙে পড়ছেন, সুমি চাচ্ছে না, সেখানে যে সাপোর্টটা দেয়, আপনি সেই সাপোর্টটা কারোর কাছ থেকে পেয়েছেন ওই সময়? না, ওই সময় পাই না, কোনো সাপোর্ট পান না। আরো তারপরে আমাকে পরীক্ষার জন্য চাপ দিল, আমাকে বললো ঠিক আছে তুমি আবার মেসে চলে যাও। আমি আবার মেসে চলে গেলাম, যার পরে পরীক্ষা দিলাম। তারপর 2007-এ আবার পরীক্ষা দিলাম। 7-এ পরীক্ষা দেওয়ার পরে আমার রেজাল্ট ভালো হলো। ওকে। রেজাল্ট ভালো হলো, এবার পরীক্ষা দিলাম খুব ভালোভাবে। পরীক্ষা দেওয়ার পরে তখন আমার এলাকার একটা ভাই ছিল যে ও হচ্ছে ডিপ্লোমা পড়তো। ওকে। তো আমি শুনছিলাম ভাইয়া নাকি এখন খুব ভালো চাকরি করে ডিপ্লোমা পাশ করার পরে, গ্রামের ছেলে তো। তারপরে আমি মনে করলাম যে ঠিক আছে, তাহলে আমাকেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হলে নাকি প্রথমেই 20,000, 25,000, 30,000 টাকার চাকরি হয়। তারপরে আমি মনে করলাম যে ডিপ্লোমা ভর্তি হতে হবে। তো আমার ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে কমার্সের। তো এখন আমাদের ওই সময় আবার রেজাল্টের ভিত্তিতে ভর্তি হতো। তো আমি অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে আমার চান্স হয়ে গেল। আমার বাড়ি থেকে কেউ সাপোর্ট ছিল না, সবাই চাইতো যে আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি। কিন্তু আমি করলাম কি, ইন্টারমিডিয়েট ভর্তি না হয়ে সবাইকে ফুসলিয়ে ফাসলিয়ে বা রাজি করে যেভাবে হোক ম্যানেজ করে আমি ডিপ্লোমাতে ভর্তি হয়ে গেলাম। ওকে। এই ভর্তি হওয়ার আগ মুহূর্তে আবার আমার গ্রামের আরেকটা মেয়ে, যে বলছিলাম আমার ফ্রেন্ড পছন্দ করতো, ওই মেয়েটা আমাকে অফার করলো। আমি বাড়িতে আসছি, বাড়িতে এসে আমাকে অফার করলো যে তোমাকে আমার অনেক ভালো লাগে। কারণ ওই সময় আমাদের গ্রামে আবার মনে করতো যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হোক আর যে ইঞ্জিনিয়ারই হোক না কেন, বাইরে পড়লেই অনেক ভালো স্টুডেন্ট, ভালো কিছু একটা। কোন মেয়েটা এটা? এটাই যে বলছিলাম, যার কাছে আপনি চিঠি নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবং সেই চিঠির নাম দেখে যে ছিঁড়ে ফেলেছে? ছিঁড়ে ফেলেছে। ওকে, সেই মেয়েটা আপনাকে অফার করলো আমাদের বাড়িতে এসে। বাহ, আমাদের বাড়িতে আসতো, কারণ আমার মা আবার ওকে চিনতো ভালো, আমাদের বাড়ির পাশেই। তো আমার বাড়িতে এসে আমাকে অফার করলো যে তোমাকে আমি অনেক ভালোবাসি, বলতে পারি নাই, আমি তোমাকে চাই। ওকে।
তো আমি সেই সময় ভাবলাম যে একটা মেয়ে আমার জীবনে আসছিল, সে এরকম করলো, আবার যদি এরকম কিছু হয় একটু সময় নিলাম। ওকে, তখন আমি কিন্তু ডিপ্লোমাতে অলরেডি ভর্তি হয়ে পড়ছি। ভেরি গুড ডিসিশন। হ্যাঁ, তারপরে আমি ফার্স্ট ইয়ার যখন ভর্তি হলাম, তারপরে ও আমার তো ফোন ছিল না। আমি যেখানে থাকতাম, আমি ভর্তি হওয়ার পরে আমার ভাই আবার শহরে থাকতো, আমি ভাইয়ের বাসাতেই থাকতাম। ও আমার ভাইয়ের ফোন নাম্বার কিভাবে ম্যানেজ করে আমার ভাইয়ের ফোনে একদিন ফোন দিছে, ভাই আবার ওকে চিনে, জি, বলছে যে এই তোকে তো ফোন দিছে, কথা বল। তাই একদিন 2 দিন করে এই কথা বলা শুরু হলো। তারপরে কথা বলতে বলতে দেখতাম যে আমার ভিতরে কেন যেন একটা ভালো লাগা তৈরি হচ্ছে ওর প্রতি। তারপরে ও আস্তে আস্তে সেইটা আরো গাঢ় পর্যায়ে চলে আসলো। তখন ওর সাথে যেই রিয়াক্টটা পাইছিলাম, ও মেয়ে মানে সুমির কথা বলতেছি, যে সুমি আমাকে যেভাবে নিছিল তার চেয়েও দেখি ও আমাকে ভালোভাবে নাই। যে আমি যেটা বলি সেটাই শুনে। আর আগে ছিল কি, সুমি আমাকে যেটা বলতো আমি তারটা শুনতাম, কারণ সুমির প্রতি আমি দুর্বল ছিলাম। ওকে, আর ও আমার প্রতি বেশি দুর্বল, ওই মেয়েটা। ওকে, তখন আমার কাছে খুব ভালো লাগতো বিষয়টা, যে ও যা বলি তাই শুনে, তাহলে তো অনেক ভালো মেয়ে। আচ্ছা, তারপর কি বলতেন আপনি, আর ও কি শুনতো? যেমন আমি এদিক দিয়ে যাব, তুমি ওইখানে দাঁড়িয়ে থাকবা। আচ্ছা, ও দেখতাম তারও আরো আমি চেক করতাম যে আসলে ও দাঁড়ায় কিনা। তার 10 মিনিট আগে আমি ওই দিক দিয়ে যাইতাম, দেখতাম যে ও এসে অলরেডি দাঁড়ায় আছে আমার জন্য। ওকে, তারপরে আমাদের দেখা হতো লুকোচুরি দেখা, পুকুরের এই পাশে ওদের বাড়ি, হ্যাঁ, ওই পুকুরের এই পাশে আমি দাঁড়ায় বিরাজ করতেছি, ও ওই পাশে দাঁড়ায় বিরাজ করতেছি, দেখা হচ্ছে। তখন আমার কাছে এই জিনিসগুলো খুব ভালো লাগা শুরু হলো, যে আমি প্রতি শুক্রবার আপনার শহর থেকে আর কি, শহর থেকে আমি ওই বৃহস্পতিবার চলে আসতাম, শুক্রবার থেকে ওর সাথে দেখা টেকা করে আবার চলে যেতাম। তখন কিন্তু আমাদের ভিতরে একটা ভালো রিলেশন তৈরি হয়ে গেছে। এরপরে হলো কি, আস্তে আস্তে ওদের বাড়ির সবাই জানতে শুরু করলো এই বিষয়টা, আমাদের চলাফেরা দেখে ওদের বাড়ি। পুকুরের এপাশ ওপাশ প্রেম করে মোটামুটি সবাই জেনে গেল। হ্যাঁ, মানে আমাদের চলাফেরা দেখে, একই বলে গ্রাম। হ্যাঁ, তারপর চলাফেরা দেখে সবাই আইডিয়া করতে শুরু করলো যে ওদের কিছু মধ্যে একটা হয়ে কিছু গেছে। একটা হচ্ছে। হ্যাঁ, এক জায়গায় দাঁড়ায় একটু কথা বলতেছি, ওইটাই কেমন যেন মানুষ এটা ঘোলাটি করে ফেলছে, যে জানো ওকে তো দেখলাম যে ওই মেয়ের সাথে অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে। রাইট, ও শহর থেকে আসে আর এসে ফুষ্টি নষ্টি এই সেই করে মনে হয়, এই জায়গায় দাঁড়ায় থাকে, ওই মেয়ের সাথে এত কথা বলে কেন। এইভাবে গ্রামের একটা যেরকম হয়, ও এইগুলো তৈরি হলো। তারপরে ওর বাড়ি থেকে জানাজানি শুরু হয়ে গেল। জানাজানি হওয়ার পরে ওরা আবার খুব রক্ষণশীল ফ্যামিলির মেয়ে ছিল। জি, তারপরে ওরা কৌশল করে করলো কি, আমি শহরে আছি, আমার একটা ফ্রেন্ড আবার খুব জানতো এই মানে আমাদের ভিতরে কখন কি হচ্ছে না হচ্ছে, ও মাধ্যম ছিল, পিয়ন যাকে বলে আর কি। আমার চিঠি ও নিয়ে যেয়ে দিত, আর ওর চিঠি আমাকে এনে দিত, ওকে, এরকম কিছু। তো তারপরে হলো কি, ওর বাড়ি থেকে যখন জানাজানি শুরু হয়ে গেল, তখন ওই মেয়েটাকে জোর করে ঈদের আগের দিন বিয়ে দিয়ে দিবে। এটা আমার ফ্রেন্ড, আমি আসবো শহর থেকে বাড়িতে, ও আমাকে ফোন করছে, দোস্ত কি হলো, তো এরকম শুনছি ওর নাকি বিয়ে আজকে, বাড়ির সামনে দেখলাম গেট সাজানো। হাই হাই, ঠিক বিয়ে ঈদের আগের দিন। ওকে, তারপরে আমি তো শুনে কান্নাকাটি, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, আমার সাথে আমার ভাই। কান্নাকাটি পরে করেন, আগে তো আপনাকে বাসায় যেতে হবে, ঠেকাইতে হবে, তাই না? ওকে, কি তখন করবেন আমি তারপর? কি করব, বিয়ে তো আজকেই, আর আমি যে মুহূর্তে যাই পৌঁছাবো তখন বিয়ের আসর থেকে সে মেয়ে চলে যাবে অলরেডি। এখন আমার মধ্যে কোনো কিছু করার নেই, ওকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। এবং এমনকি এই বলা হয়েছে যে তুই যদি বিয়ে না করিস তাহলে তোকে হেসো দিয়ে বা ওই যে দাগ বলে না, এগুলো তো কেটে ফেলবো একদম, দরকার হয় তোকে কেটে ভাসিয়ে দেবো, তা ওই ছেলের কথা তোর মুখ দিয়ে যেন না মানে শুনে। এরকম কথা বললে তো একটা জায়গায় 3টা বিয়ে করবে, এটা তো কিছু করার নাই। ঠিক আছে, তো আমি জানি না আসলে শেষ পর্যন্ত কি হয়েছে। তারপরে ওকে বিয়ে দিয়ে দিল। আমি বিকেলে এসে পৌঁছালাম বাড়িতে আসার পরে এই শুনলাম, তারপর থেকেই যে আমার অপরাধ জগৎটা শুরু। এসে আপনি কি দেখলেন? আমি এসে দেখলাম যে ওর বাড়ির সামনে এখনো বিয়ের মঞ্চ মানে বিয়ের গেট সাজানো। আমি ওদের বাড়ির সামনে দিয়ে আমাদের বাড়িতে যেতে হয়। যাওয়ার পরে শুনলাম আমার মা আমাকে বলতেছে, জানিস ওর মেয়ের তো আজকে বিয়ে। মা এগুলো তো জানতো না, মানে আমার ফ্যামিলির কেউ জানতো না, কিন্তু ওদের ফ্যামিলির সবাই জেনে গেছে ওর ব্যবহার আচারে। ওকে, মা বলতেছে এরকম ওর তো বিয়ে, তুই জানিস? হ্যাঁ শুনছি। এরকম মন মানসিকতা খারাপ। তখন মনে হতো কি যে আমি এই যে টিভিতে দেখতাম সিনেমায় যে তেল পানি মাথায় দিয়ে তারপর আওলা ঝাওলা হয়ে দাড়ি টাড়ি কাটে না, এগুলো করতেছে। তখন আমার মধ্যে আমি চুলে তেল টেল দিয়ে আমি গেছি, আমি এই যে দোকান থেকে ভাবলাম যে আজকে খুব খারাপ লাগতেছে, সিগারেট খেলে নাকি দুঃখগুলো চলে যায়। মানে আপনি বিয়ের আগ মুহূর্তেটা করছেন না বিয়ের পরে বিয়ে করছেন? হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, চলে গেছে, বিয়ে হয়ে গেছে, আপনি মাথায় তেল পানি দিচ্ছেন, হ্যাঁ, এরকম একটা অবস্থা। এরকম একটা অবস্থা। এনি কাইন্ড অফ স্টোরি, এভরিথিং ইজ হ্যাপেন ইন লাইফ, এবং ওর জীবনে যেটা ঘটছে এটা কিন্তু খুবই কষ্টকর। ওকে, আমি কিছু জিনিস একটু ফাইন্ড আউট করতে চাই। প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই মেয়েটির সাথে আপনার সম্পর্ক কতদিনের ছিল? 1 বছর।
1 বছর সম্পর্ক ছিল মেয়েটার সঙ্গে, এবং এটা ছিল আপনার জীবনে সুইট একটা মোমেন্ট, রাইট? ওই ওকে। আর এর আগে যে সুমিকে লাভ করতেন, এই মেয়েটাকে যখন আপনি পেলেন, ঠিক ওই মোমেন্টে বা ওই সময়টাতে 1 বছরকে আপনি সুমিকে ভুলে থাকতে পেরেছিলেন? হ্যাঁ, ওই সময় সুমির ওই কালচার গুলো আমার কাছে তখন খারাপ লাগতো দেখে ওকে একদম মানে মাথা থেকে একদম ঝেড়ে ফেলেছিল। সুমি নামে আমার ছিল না জীবনে। এই যে তিক্ত অভিজ্ঞতা সুমির সাথে আপনার জীবনে যেটা ছিল যে ফিজিক্যাল রিলেশনশিপ বা অন্য কোনো কিছু নিয়ে এক ধরনের তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি আপনি হয়েছিলেন, এই মেয়েটির সাথে কি কোনো ধরনের এরকমের কোনো ইন্টিমেসি কি আপনার ছিল? যেহেতু আজকে আসছি সত্য বলার জন্য, সত্যই বলবো। জি। আমি তখন আসলে ওই সময় টিনেজ বয়স, আমি তখন আসলে কল্পনা করতাম যে কাছে পেলে হয়তো ভালো লাগবে। তারপরে ওই দেখা যাচ্ছে বাগান আছে, বাগানের পিছনে আমরা কথা বলতে গেছি, এই ফাঁকে একটা কিস করে বসছি, ওকে তারপরে একটু কাছাকাছি হয়েছি। ওকে, ফাইন, বুঝতে পেরেছি আমরা। ওকে, তখন আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি খারাপ হয়ে যাবেন বা এরকম কিছু একটা। আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখলাম, হুইচ ইজ, আমি যেটা দেখার চেষ্টা করেছি, লাভ অ্যান্ড ফান সবকিছুই যেটাই বলি না কেন, যদিও ওর জায়গাটা থেকে ব্যাপারটা ওরকম না, কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা অনেক ইন্টারেস্টিং ও মনে হতে পারে, ফানিও হতে পারে। কিন্তু এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ড ওকে ওর যে ভুল কিংবা অপরাধের দিকে ঠেলে দিল। ওর কথা হচ্ছে যে আমি প্রথম সিগারেট হাতে নিলাম, রাইট? Yes. প্রথম সিগারেট হাতে নিলাম কত বছর বয়সে? এসএসসি পাস করছি তো 18 বছর বয়সে, ডিপ্লোমার ফার্স্ট ইয়ারে। জি। পিকার বিয়ে হয়ে গেল এবং আপনি মাথায় তেল দিয়ে ঘুরে বেড়াচ্ছেন ওই সময়, মাথা ঠান্ডা রাখার ওই জন্য। রাতের ঘটনাটা একটু বলি। জি প্লিজ। আমি তখন ওই সিগারেট কিনলাম দোকান থেকে সিগারেট কেনার পরে আমি মাঠের মধ্যে চলে গেলাম। আমাদের ওখানে মাঠ ছিল গ্রামে, তো ওই যে আপনার পাম্প আছে না, পানি দেয় ধান ক্ষেত, অনেক মাঠ ভরা ধান, ওই ধানের পাম্প আছে, ওইখানে গেলাম। যাওয়ার পরে আমার সাথে ওই ফ্রেন্ডটা আছে। তারপরে হলো কি আমি ওই মাঠে গেলাম, মাঠে যাওয়ার পরে সিগারেট প্রথম শুরু করলাম ওই দিন সিগারেট খাওয়া। টেস্টটা কেমন ছিল? কাশি আসতো, গন্ধ লাগতো, কেমন যেন একটা বিশ্রী গন্ধ। তারপরে মানুষ তো খায়, এগুলো খাইলে নাকি দুঃখ বলে, তা আমিও খাই, দেখি দুঃখ। বলছিলেন ওই সময়টাতে? হ্যাঁ, আমার তখন মানে নিজের কাছে ফিলিংসটা আসতো এরকম। আর আমার সিগারেট খাওয়াটা বলে প্রথমে হাফ খেলেই আমার মাথা ঘুরতো, তারপরে আস্তে আস্তে দেখতাম অল্প একটু 2-4 টান দিলেই কেমন যেন মাথাটা ঝিমানি দিত একটা, কারণ আমি কখনো খাই নাই। তারপর কি করলেন? সিগারেট খেলেন? তারপর সিগারেট খেলাম। সিগারেট খাইতে খাইতে আমি ওই যে বাড়ি সিদ্দিকের একটা গান আছে, সোয়া চান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি, শুনি একটু আমরা। সোয়া চান পাখি আমার, সোয়া চান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। ভয়াবহ অবস্থা। ওকে, ওইটা আপনি কি গাইলেন নাকি আপনি শুনলেন? ওই গানটা শুনতাম আর সিগারেট খেতাম। ওকে। তারপরে প্রতি রাত্রে আমি ওই জায়গার মধ্যে যেতাম এবং সিগারেট খেতাম। আর আমাদের পাশে আবার ওই এলাকাটা বর্ডার এলাকা, ওখান থেকে গাঁজা পাওয়া যেত। আমি শুনছিলাম গাঁজা খেলে নাকি আরো কষ্টগুলো ভোলা যায়। আচ্ছা। আমি তখন টোটালি আমি ক্যাম্পাস ছেড়ে দিছি। আমি প্রায় 1 সপ্তাহের জন্য আর যাই না। ক্যাম্পাসটা কোথায় ছিল? আর আপনার বাড়ি ছিল? যশোর ঝিকরগাছা থানা। যশোরে বাড়ি ছিল, যশোরের ঝিকরগাছতে ছিল। আপনি যশোরের জেলা মানে সদর ছেড়ে দিলেন এবং আপনি বাড়ির দিকে এসে গঞ্জিকা সেবন করছেন এবং সিগারেট খাচ্ছেন। জি। আর মাথায় তেল দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। বাড়িতে কেউ জানে না যে আসলে আমার কি কারণে এগুলো হচ্ছে। তারপর আমার বাহ্যিক চেহারা বা পরিবর্তন দেখে সবাই কিছু অবাক হতে লাগলো। কি শরৎচন্দ্রের দেবদাস আপনার উপরে ভর করছে, আমরা বুঝতে পারছি। ওকে, হ্যাঁ, তারপরে আপনি গাঁজার কথা বলছিলেন। তারপরে আমি ওই 50 টাকায় আবার অনেক গাঁজা পাওয়া যায়, 3-4 দিন হতো আমার। বাবা। তো আমি তখনও কিন্তু এখানেও মানি সেভ। হ্যাঁ, তখন আমি কিন্তু কখনো খাই নাই। রোজগার করতেন কিছু টাকা পয়সা? না, বাবার পকেট থেকে চুরি করতাম। বাবার পকেট থেকে চুরি করে নিয়ে গঞ্জিকা সেবন। জি। অপরাধ যে লেভেলেরই হোক না কেন, এই 50 টাকা দিয়ে যিনি এটা কিনে খান তার জন্য একরকমের অপরাধ, আর যিনি বাবার পকেট থেকে চুরি করে এরকম কাজ করেন, প্রেমিকার জন্য মাথায় তেল দিয়ে সিগারেট এবং গঞ্জিকা সেবন হচ্ছে, তার অপরাধ কিন্তু আরেক ধরনের অপরাধ, কিন্তু দুটোই অপরাধ। হ্যাঁ, তারপর আমি ওই ওখান থেকে নিয়ে এসে দিত আমার একটা ফ্রেন্ড। ও খেত না, কিন্তু এগুলো সিগারেটও খেত না, ও ওইগুলো খেত না, আমি শুধু খেতাম, একা তৈরি করতাম। তারপরে আমি ওই জায়গা থেকে গ্লাস আছে না, স্টিলের গ্লাস যেগুলো চিকন, ওই ইয়ার উপরে আপনার শান বা ফ্লোর যেটাকে বলেন, ফ্লোরের উপরে রেখে চাপ দিয়ে কাটতাম। কেটে কি কাটতেন আপনি? ওই গাঁজা কাটতেন তো পাতা, পাতা, লম্বা লম্বা পাতা, ওইগুলো কেটে
আমি রেখে দিতাম। আচ্ছা, কেটে তারপরে সিগারেটের তামাক দিয়ে ওইগুলো আঙ্গুলের উপর হাতের তালুতে নিয়ে চেপে চেপে এগুলো মিক্স করে সিগারেটের ভিতরে ভরতাম, ভরে তারপরে খাইতাম। তারপরে ওই আমার পরিবর্তন দেখে আমার বাড়ি থেকে বললো, তুমি আবার শহরে চলে যাও, তোমার ক্লাস আছে, তুমি কেন বাড়িতে এসে পড়ে থাকতেছো। তারপরে আমি আবার শহরে চলে আসলাম। আসার পরে আমার ভাইয়ের বাসাতে থাকতাম। ভাইয়ের বাসাতে থাকা অবস্থায় ওইগুলো তখন আমার উপর ভর করে বসছে অলরেডি। জি, আমি বাসায় ঢোকার আগে সিগারেট খেয়ে বাসায় ঢুকলেই ভাবি বুঝে ফেলতো বা ভাই বুঝে ফেলতো যে ও কিছু একটা খাইছে। আপনার গা থেকে ম ম করে গন্ধ হ্যাঁ, বের গন্ধ হচ্ছে। বের হইতো। যারা ধূমপান করেন তাদের জন্য একটু বলি ভাই, সেটা হচ্ছে আপনি কি একবারও চিন্তা করে দেখেছেন যে আপনি যখন লোক সমাগম বা কোনো জায়গাতে যান, আপনার শরীর থেকে যে দুর্গন্ধটি বের হয় সেটা চারপাশের মানুষের জন্য কতটা অস্বস্তিকর। তারপর আমার ভিতরে যখন এগুলো দেখতে লাগলো ওরা, তখন আমাকে জিজ্ঞেস করতো, কি ব্যাপার, তুই কি সিগারেট খেয়েছিস? তা আমি বলতাম, না, বন্ধুরাদের সাথে থাকতে হয় না, অনেক সময় প্রাইভেট থেকে বের হয়ে চায়ের দোকানে বসছিলাম, তো ওরা খেয়েছে, এই থেকে মনে হয় গন্ধ টন্ধ আসছে। আমি এইটাকে এড়িয়ে যেতাম বা মিথ্যা দিয়ে ঢাকার চেষ্টা করতাম। তারপরে আমি ক্যাম্পাসে যেতাম। আমি তখন ভাইয়ের বাসা থেকে ক্লাস করি। আমাকে আমার ভাইয়েরা টাকা পয়সা দিত যা, তখন আমি ওইটাই খরচ করতাম। জি, আর ভাইয়ের বাসাতে থাকতাম, কোনো ম্যাচ খরচ নাই, থাকা খাওয়ার খরচ নাই, ওখানে থেকে আমার খরচটা বসে যেত। আর ওই যে টাকাটা পেতাম ওইটা ওই গ্রাম থেকে আসার সময় গাঁজা নিয়ে আসতাম আর বন্ধুদের সাথে হোস্টেলে বসে বসে খেতাম। ওকে। তারপরে আমার কাছে এটা যখন এইরকম ভাবে আমার জীবনটা চলতে শুরু করলো, তখন বেশি হয়ে যাচ্ছিল। এর পর্যায়ে আমি একদিন বাসায় আসছি, তখন আমি সেকেন্ড সেমিস্টার শেষ করছি। জি, তারপরে বাসায় আসছে, ভাইয়া দেখে আমার সাথে অনেক রাব বিয়াব করতেছে, তুই বেয়াদব হয়ে গেছিস, এই সেই খারাপ, তোর মতো ছেলেই আমার এখানে থাকতে পারবে না। তারপরে যে ভাইয়ের সাথে আমি 1 বছর কাটালাম, তার থাকা খাওয়া সবকিছু দিয়ে, এই ভাইয়ের সাথে আমি জীবনের প্রথম ভুলটা করলাম, সরাসরি গায়ে হাত তুললাম। হু হু আপনি এরকম কাজ করে ফেললেন? জি, কারণ আমি ওই মুহূর্তে গাঁজা খেয়ে বাসায় ঢুকছি। আমি ক্যাম্পাসের ক্লাস শেষ করে, সাধারণত পলিটেকনিক গুলো 2 শিফটে চলে। একটা হচ্ছে সকাল শিফট, প্রথম শিফট, দ্বিতীয় শিফট হচ্ছে 2টা থেকে। তো আমি ফার্স্ট শিফটে পড়তাম। ফার্স্ট শিফটে পড়ার পরে ওই দেখা যাচ্ছে হোস্টেলে চলে যেতাম। হোস্টেলের আবার একটা রুম ছিল, যে রুমগুলোতে সাধারণত কেউ যেত না, খড়ি অথবা ওই যে চুলার রান্না বান্না করার জন্য খড়ি থাকতো, ওই ধরনের রুমে যেয়ে ওখানে গাঁজা বানায় ওই ফ্রেন্ডদের সাথে করে খেতাম। আর তখন আবার একটা ঝুল উঠছিল, কি সবাই বলতো, টানো গাঁজা পিটাও টাস, তবেই হবে ডিপ্লোমা পাস। আমরা বন্ধুরা এগুলো বলতাম। কি জিনিস ছিল এটা? আর শুনি আরেকবার শুনি। টানো গাঁজা পিটাও টাস, তাহলেই হবে ডিপ্লোমা পাস। টানো গাঁজা পিটাও তাস, তাহলেই হবে ডিপ্লোমা পাস। আমরা এটা বানাইলাম। আর গাঁজা টানতে না পারলে আর তাস খেলতে না পারলে বাস। ওকে ওকে, লেটস কুল। মাইরের ওপর নাকি কোনো ওষুধ নাই? আপনার এই গল্প শুনে আমার মনে হচ্ছে সেটা পাবলিক পিটাতেও পারে, আমাকে আপনাকে দুজনকে সহ। হোয়াট এভার ইট ইজ, আমি আবারও ফিরে যেতে চাই। প্রিয় শ্রোতা, ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম। এই যে এগুলো এখানে বলে দিচ্ছে, এগুলো আবার অনেকে দেখা যাবে যে এগুলো প্র্যাকটিস করছে বসে বসে। যেন এটা শুনেছি জেবিএসবি থেকে। আশেপাশে তাকিয়ে দেখলে কিন্তু এটা আমাদের জেবিএসবির অপমান হবে। ইটস জাস্ট পার্ট অফ লাইফ। সত্যের একটা বলতে পারি যে সত্যের একটা ছোট পার্ট, হ্যাঁ, সেটা উঠে এসছে। ওকে, হ্যাঁ, তো ওটা করে আপনি কি বললেন? তারপরে আমরা ওইগুলো খাওয়া দাওয়ার পরে আসলে গাঁজা খাইলে একদম মাথা টাথা ঘুরে, আমি যে আর দুনিয়ার উপর দিয়ে হাঁটতেছি, রাস্তার উপর দিয়ে, আমি বুঝতাম না। ওকে, পা কোন দিক দিয়ে পড়তেছে, টালমাটাল অবস্থা। বাসায় ওই অবস্থায় ঢুকছে, এর মধ্যে ভাই আমার উপরে জিদ করে বসলো যে, তুই বিয়াদব, তুই এইগুলো করিস, আমার কাছে কানে আসে, তুই ক্যাম্পাসে খারাপ ব্যবহার করে বেড়াস মানুষের সাথে। তারপর ভাই কি আপনার আপন ভাই ছিল? ভাই, আপন বড় ভাই? কত বছরের বড়? আমাকে কোলে করে মানুষ করছে, আমার পায়খানাও সাফ করছে। ও মাই গড! তারপর আমার আমি যখন নাকি ছোট ছিলাম, আমার মা বলছে এগুলো, আমি নাকি যখন ছোট ছিলাম তখন আমার ভাই কোলে করে নিয়ে গেছে, নিয়ে বেড়াইছে। তারপরে ভাই আনার গায়ে নাকি পায়খানাও করে দিছি, তখন ভাই এগুলো পরিষ্কার করছে। মা একদম কোলে পিঠে করে মানুষ, সবচেয়ে বড় ভাই ছিল, রাইট? আপনি তার গায়ে হাত তুললেন সেই রাতে? জি। তারপরে যখন আমাকে এরকম করলো, তখন আমি চেয়ার দিয়ে একটা বাড়ি দিয়েছিলাম। তার ভাই কি করলো? ভাই তো হতভম্ব যে ওই কাজগুলো কেন করতে পারছে। আমাকে উল্টা রিয়াক্ট করলো, আমাকে একটা চড় মারছিল। আমি যখন এগুলো করে রুমে ঢুকছি, তখন আমাকে একটা চড় দেয়। আমার ওই সময় জিদ হয়ে যায় যে আমাকে মারলো কেন, আমি হলাম বিগ বস, আমাকে কে মারবে? বিগ বস কেন বলছেন? আমার কাছে তখন মনে হতো যে আমার উপরে কেউ বোঝার মতো কেউ, গাঁজা খাইলে নিজেকে বিগ বস মনে হতো। আমি যা করি এটাই ভালো, এটাই রাইট, আমার কাছে তাই মনে হতো গাঁজা খেলেই। জি।
তারপরে আমি ওকে ভাইয়াকে মায়ের দিলাম, মায়ের দেওয়ার পরে তখন ভাইয়ার কান কেটে গেল, তারপরে দাঁত দিয়ে রক্ত পড়তেছে। ওহো। তারপরে আমি করলাম কি, পালায় চলে আসলাম বাসা থেকে, এসে হোস্টেলে উঠলাম। আর তখন আমার বাড়ি থেকে সম্পূর্ণ টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিল, যে আমাকে আর টাকা পয়সা দিবে না, ওর লেখাপড়ারও দরকার নেই, মানে এক প্রকার জিদ। পরে মায়েরই তো সন্তান, ভুল করছে, জি। মাকে আব্বাকে ভাইয়া ফোন করে বলতেছে যে এই অবস্থা করছে ও যেন আমার এই দিন সীমানায় না আসে। তখন আমি ক্যাম্পাসে হোস্টেলে উঠলাম এক বড় ভাইয়ের পরামর্শে, যে তুই হোস্টেলে চলে আয়, তোর থাকা খাওয়া যা কিছু লাগে তোর আমি সবকিছু করে দেব, কোনো সমস্যা নাই। জি। আর আমি আপনাকে মনে হয় বলছিলাম যে আমি একটু ডান পিঠে স্বভাবের ছিলাম। জি, প্রথমেই বলছিলেন। হ্যাঁ। যখন আমি ওদের সাথে এগুলো করতাম, তখন আস্তে আস্তে একটা রাজনীতির ছত্রছায়ার মধ্যে আমি কেন জানি চলে যাচ্ছিলাম। ওকে। ওই ভাইয়ারা টাকা পয়সা দিত হাতে, যে এগুলো নে নাস্তা পানি করিস, তখন ওদের সাথে যেতাম। ওনারা কি পলিটিক্স করতো? হ্যাঁ, পলিটিক্স করতো। তখন কিন্তু আমি সম্পূর্ণ জড়াই নাই ওদের সাথে। প্রিয় শ্রোতা, এখানে সবাইকে একটু নোট করছি, দেখুন আপনি যদি খারাপ পথেও যান, আপনি স্টেপ বাই স্টেপ খারাপের একেবারে ভেতরে চলে যাবেন। ও কিন্তু প্রথমে যে খারাপ কাজটি করলো সেটা হচ্ছে নিজ হাতে সিগারেট তুলে নেয়া, গাঁজা তুলে নেয়া। তারপরে এই খারাপ স্টেপ বাই স্টেপ তার ফ্যামিলির কাছ থেকে প্রথম ধাক্কাটা সে খেলো। কোথায় গিয়ে উঠলো? ছাত্রাবাসে। কাদের সাথে মিশলো? যারা এক ধরনের অসুস্থ রাজনীতি করেন। কি দিচ্ছে তাকে? মদ, গাঁজা, ফেন্সিডিল এবং এক ধরনের শেল্টার। এবং সে কোথায় জড়াচ্ছে? ধীরে ধীরে এক ধরনের রাজনৈতিক ছত্রছায়ায়, যে রাজনৈতিক ছত্রছায়া আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি আমাদের জন্য ভালো কিছু নিয়ে অপেক্ষা করছে না। প্রিয় শ্রোতা, আমরা ব্যাকগ্রাউন্ড দেখানোর চেষ্টা করেছি এতক্ষণ, যে একজন মানুষ ভুল বা অপরাধের পেছনের ব্যাকগ্রাউন্ডটা কি। আমরা যে ব্যাকগ্রাউন্ডটা এখানে পেয়েছি সেটা হচ্ছে দুটো অপরিণত বয়সের ভালোবাসা, এবং সেখান থেকে এক ধরনের কমন ফেনোমেনা, যে ভালোবাসায় ছ্যাঁকা খেলে কিংবা ভালোবাসায় প্রতারিত হলে সিগারেট হাতে তুলে নিতে হবে, কিংবা আমরা যদি বলি যে মদ গাঁজা খেতে হবে, ড্রাগ নিতে হবে। এই যে কমন অ্যাটিটিউড, এই কমন অ্যাটিটিউড শুধুমাত্র ওখানেই থেমে থাকে না, এর পরের যে খারাপ কাজগুলো স্টেপ বাই স্টেপ আসে সেগুলো জীবনের মতো করে আপনার জীবনে আসতে পারে। আমরা জেবিএসবিতে আজকে জীবনকে তুলে ধরে আপনাকে বলতে চাই, আপনি কি জীবনের মতো হবেন? যদি হতে চান তাহলে শেষ পর্যন্ত শুনুন। আপনার মধ্যে যদি ন্যূনতম বিবেকবোধ থাকে, আমাদের বিশ্বাস আপনি জীবনের মতো হবেন না, কারণ জীবন নিজেও চায়নি আজকের জীবনটা হতে। জীবন, তারপর আপনি কি করলেন? তারপরে হোস্টেলে চলে আসলাম। হোস্টেলে আসার পরে ওই ওরা সামনে দেখা যাচ্ছে একটা ক্যাম্পাসে মিছিল হচ্ছে, ওই মিছিলে আমাকে নিত, আসো তুমি আসো, আসলে ভালো লাগবে। তা আমি সামনের কাতারেই থাকতাম, একদম সামনে বড় ভাইদের সাথে থাকতাম। তারপরে আমাকে ওই বড় ভাই হোস্টেলে তুলে নিল, একটা ভালো রুম দিয়ে দিল, সেই রুমে ওই ভাইয়া থাকে আর আমি থাকি। তারপরে আস্তে আস্তে আমাকে একদিন বললো কি তোমাকে চলো এক জায়গায় নিয়ে যাবো। তা আমি বললাম না ভাই, আমি যাব না। ভাইয়াটার নামটা কি ছিল? নামটা ছিল সজীব। সজীব, ওকে। তারপরে আমাকে ভাইয়া সজীব ভাইয়া নিয়ে গেল, যে চলো এক জায়গায় যাই, তোমাকে একটা নতুন জায়গায় নিয়ে যাব। তা আমি বললাম ঠিক আছে চলেন যাই। গেলাম, যাওয়ার পরে উনি একটা খুব বড় মাপের ক্যাডার, তার কাছে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বললো ভাইয়া নতুন একটা জিনিস নিয়ে আসছি, দেখেন, আপনাকে দেখিয়ে বললো হ্যাঁ খুব কাজে লাগবে। তো আমি একটু অবাকই হলাম, কি বলে, কারণ আমার স্বভাব চরিত্র বা বাহ্যিক চলাফেরা দেখে ও মনে করতো আমি খুব মানে সাহসী, এই জন্য এই কথাটা হয়তো বলছে। তারপরে আমাকে পরিচয় করে দেওয়ার পরে বললো তোমার কোনো অসুবিধা নেই, হোস্টেলে থাকো, তুমি শুধু এদের সাথে থাকবা, থাকলে তুমি অনেক ভালো থাকতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে আমি হোস্টেলে ওই দিনকার, তারপরে আমাকে রাত্রে ডিনার করে আমাকে হোস্টেলে নিয়ে আসলাম। আমরা হোস্টেলে এসে আবার সেই রাত্রে বসে এইগুলো করা, যে সিগারেট গাঁজা। আর বর্ডার এলাকা তো, ওখান থেকে আবার দিত, ফেন্সিডিল পাওয়া যেত, ইন্ডিয়ান থেকে আসতো, ইন্ডিয়া থেকে ওগুলো ও কালেক্ট করে নিয়ে আসতো হোস্টেলে। ফেন্সিডিল খাওয়া শুরু করলেন? আমি তখন ফেন্সিডিল খাওয়া শুরু করলাম, গাঁজা সিগারেট তো খেতামই, ফেন্সিডিল খাওয়া শুরু করলাম। তারপরে ওই ভাইয়া একদিন আমাকে বললো ঠিক আছে আজকে তো একটা মিছিল আছে, শহরের মধ্যে দিয়ে ঘুরবে, তুমি তাতে নেতৃত্ব দিবা। আমি বললাম ভাই এগুলো তো আমি করি নাই কখনো, এগুলো তো আমি পারবো না। তো আমি গেলাম, যাওয়ার পরে আমার প্রথম দিন খুব ভালো লাগতেছিল, সামনেই ছিলাম। তারপরে এইভাবে ঘুরে এসে তারপরে আমাকে দেখি 500 টাকা দিল, কারণ আমার বাড়ি থেকে তখন কিন্তু টাকা পয়সা টোটালি দেওয়া বন্ধ করে দিছে।
এবং চাচ্ছে না যে আমি আর থাকি এখানে। তো আমিও বাড়ির সাথে যোগাযোগ বন্ধ করে দিলাম সবার সাথে। এখানে একটা বিষয় একটু নোট করবার মতো, যখন ছেলে বকে গিয়েছে, পরিবার জানতে পারলো, পরিবারের যে অ্যাটিটিউডটা ওর প্রতি করা হচ্ছে সেটা কি যুক্তিযুক্ত ছিল ওকে ভালো করার জন্য? প্রশ্নবোধক একটা চিহ্ন। কারণ ওর তো চলতে ফিরতে টাকা লাগে, বা ও যে বকে গিয়েছে ওর সাথে খারাপ আচরণ করলে ওকে কি ফিরিয়ে আনা সম্ভব, নাকি ওকে ভালো আচরণ করে ওকে পরিবারের ছেলেকে পরিবারের মধ্যে ফিরিয়ে নিয়ে আসা উচিত ছিল? এই যে ভূমিকাটা পরিবার পালন করলেন, এরকম ভূমিকা অনেক পরিবারই এরকম সন্তানদের প্রতি পালন করে থাকেন, কিন্তু সেটার পরিণতি কি আসলে ভালো হয়? আসলেই কিন্তু হয় না। চলুন তারপরে ভাই আমাকে 500 টাকা দিল প্রথম। তারপরে বললো রাখ, তোর হাত খরচ করিস। তাই আমি বললাম না সমস্যা নেই, লাগবে না, আমি ম্যানেজ করে দিব। তারপরে রাখলাম। রাখার পরে ওই দিনই প্রথম আমাকে টাকা দেয়। তারপরে ওই সময় আমাদের পলিটেকনিকে ভর্তি শুরু হবে, তখন আমাকে বললো যে এই তো কালকে থেকে তো ভর্তি শুরু, ফর্ম ছাড়ছে, কালকে আমাদের সাথে থাকি, অনেক কাজ আছে। আমাকে শিখাই দিল আগের দিন রাত্রে কিভাবে কি করতে হয় না হয়, এগুলো আমাকে শিখাই দিল। ওই আমরা ক্যাম্পাসের সাথেই থাকতাম, মানে সামনাসামনি থাকতাম, দেখতাম যে গ্রাম থেকে, মানে মুখ দেখলেই বুঝতে পারি যে গ্রাম থেকে কোন ছেলে আসতেছে যে ভর্তির ফর্ম উঠানোর জন্য, সে চিনেই না, আর এসে বলতেছে ভাইয়া প্রশাসনিক ভবনটা কোথায়, এখানে ফর্ম পাওয়া যাবে কিভাবে। ভাই আমরা হেল্প করতাম, আর হেল্প করতাম সেইগুলোকেই যেগুলো শুধুমাত্র ওই সময় রেজাল্টের ভিত্তিতে ভর্তি হতো, তো ওই 4.20 বা ওয়েটিং এ থাকে এইরকম ছেলে আমরা বেছে নিতাম, যাতে আপনাদের স্বার্থ উদ্ধার হয়। আর যেগুলো ভালো স্টুডেন্ট তাদের যেমন A+ বা 4.58, 4.80, এগুলোকে বলতাম ঠিক আছে সামনে যাও, সামনে গেলে দেখবো প্রশাসনিক ভবন, ওখানে গেলে তোমরা সবকিছু পাবা। আর যেগুলো দেখতাম 50 নিচে, আমরা বুঝতাম যে এগুলো ওয়েটিং এ থাকবে, এদের কাছ থেকে কিছু টাকা হাতে নিয়ে যাবে, ওইদেরকে আমরা ধরতাম। ধরার পরে তো ওই কি করা লাগবে, তুমি কোন ডিপার্টমেন্টে পড়বা, এই যে এই ডিপার্টমেন্ট ভালো, এইটা ফার্স্ট চয়েস দাও, এইভাবে ওদেরকে ফর্ম টর্ম পূরণ করে দিয়ে আমরা ওই বলতাম, আমাদের নাম্বার দিয়ে দিতাম যে তোমার এই তারিখে অমুক তারিখে রেজাল্ট দিবে, তুমি ফোন দিও, আমরা তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও, আমরা জানাই দিব। এরকম দেখা যাচ্ছে সিজনাল 20-30টা হাত করতাম। হাত করার পরে এর মধ্যে দেখা যাচ্ছে 10 জন ওয়েটিং এ চলে আসছে। আমরা ফোন দিতাম যে আজকে তো রেজাল্ট দিছে, তুমি তো ওয়েটিং এ আসছো, তুমি তো রিমেডিয়েট চান্স পাও নাই, তো তুমি কি ভর্তি হবা না, তোমার স্বপ্ন কি ধুলিসাৎ করে দিবা? না ভাই আমি তো আমি ভর্তি হবো। ভাই কিভাবে ভর্তি হবে একটু বলেন তো, আমি তো ওয়েটিং এ আছি, আমি কিভাবে করবো? আমরা তো অনেকদিন ধরে আছি, আমরা তো চেষ্টা করলে পারবো, তুমি এক কাজ করো, কিছু টাকা পয়সা নিয়ে চলে আসো। কত টাকা লাগবে? তোমার চয়েস মতো দিব, ডিপার্টমেন্ট দিব, 40,000 টাকা লাগবে। 40,000 টাকা লাগবে, তুমি নিয়ে আসো। দেখা যাচ্ছে কমাইতে কমাইতে আমরা জানতাম যে আমাদের যা দেয় তাই তো লাভ। 20-25,000, 30,000 এরকম কন্ট্যাক্ট করে ওই ছেলেগুলোকে নিয়ে আসতাম। আচ্ছা, নিয়ে এসে হোস্টেলে আদর যত্ন আপ্যায়ন যা কিছু লাগে সবকিছু করতাম, জামাই আদর যাকে বলে। হ্যাঁ। তারপরে আমাদের আবার একটা কোটা থাকতো, রাজনৈতিক যে একটা কোটা। এটা কি মানে আপনাদের ওই ইনস্টিটিউট থেকেই অটোমেটিক্যালি থাকতো, মানে লিগেলি থাকতো, নাকি মৌখিক ভাবে? মৌখিক ভাবে, যে আমাদের একটা বল আছে না, মানে পিছনে রাজনৈতিক একটা, তখন কি এক্সিস্টিং পাওয়ার যে দলের, মানে যে দল ক্ষমতায় ছিল আপনারা সে দলই করতেন? ওকে, হ্যাঁ। তারপরে আমাদেরকে বলতো যে তুমি এই কয়টা সিট পাবা, তুমি যা পারো ঢুকাই দাও। তারপরে ওই রকম করে আমরা দেখা যাচ্ছে 10টা সিলেক্ট করে। আপনি কতগুলো পেতেন এরকম, বা আপনার দল কতগুলো পেত? আমরা প্রতি শিফটে, সেকেন্ড শিফট এবং ফার্স্ট শিফট, প্রতি শিফটে 10 জন মিনিমাম পেতাম। 10 জন পেতেন? 10 জন ভর্তি করাইতে পারতাম। পুরো গ্রুপ এই টাকাটা ভাগ করে নিত? ওকে, তারপর কি হলো বলেন। তারপরে ওই ছাত্রদেরকে ভর্তি বাণিজ্য তখন একদম শুরু হয়ে গেল, আর টাকা পাইতাম লেলিল্লা। যত মনে করেন 20টা ভর্তি করে, 10টা ভর্তি করালে 2 লাখ টাকা। 2 লাখ টাকা দেখেছে, ওই নেতাকে কিছু দেওয়া লাগতো, আর ওই বড় ভাইয়া যারা আছে ওদেরকে। তখন আমি আবার কিন্তু সিনিয়র পর্যায়ে চলে আসছি। ওকে, তারপরে ওই নিচে কিছু চেলাবেলা বা যা বলেন না কেন ছোট ভাই ব্রাদার থাকতো, ওদেরকে নাস্তার জন্য টাকা দিতাম, নিয়ে এই টাকাটা ভেঙে খাস। ওরা আবার আমাদেরকে পিছনে থাকতো সব সময়। ওইভাবে আস্তে আস্তে চলতে লাগলো, আর ওই টাকা দিয়ে আমরা ড্রাগ নিতাম। একটু আমি এখানে থামাচ্ছি আপনাকে, ভর্তিটা কিভাবে করতেন? ভর্তিটার সিস্টেম হচ্ছে ওই যে বললাম যে ফর্ম পূরণ করে দেওয়ার পরে ওয়েটিং লিস্ট আসতো। না, আপনারা প্রশাসনিক কাজগুলো কিভাবে সারতেন? প্রশাসনিক কাজটা এভাবে হতো যে ওই ছেলেটা ওয়েটিং লিস্টে তো আছে, হ্যাঁ। আমার ইলেকট্রিক্যালে 40টা ছেলে এখানে সিট আছে, 40টা ভর্তি হবে। ওই জায়গায় দেখা যাচ্ছে ওই একই ছেলে ঢাকা পলিটেকনিকে ফর্ম তুলছে, ওখানে চান্স পেয়েছে, 10টা জায়গা ফাঁকা হয়েছে, আমি বুঝতে পেরেছি এটা। এই 10টা জায়গায় আপনার ছেলেগুলোকে নিবে, এবং যাদের সিরিয়াল আগে আছে, এরকম যদি হয় যে কোন ছেলে ওয়েটিং এ সিরিয়াল আগে আছে, সে আপনার লোক না,
না। তারপরে সে চান্স পাবে না, কিন্তু আপনারটা চান্স পাবে। আপনারটা chance পাবে। এই সাপোর্টটা আপনাকে প্রশাসনিক লোকজন দিত, জি। ওখানে রেজিস্ট্রার ভবনে যারা থাকতো তারা আপনাকে সাপোর্টটা দিত, জি, আমরা ওদেরকে যে আবার টাকা দিতাম ওদেরকে পার্সেন্টেজ দিতেন। জি। কি পরিমাণ পার্সেন্টেজ দিতেন? 50-50। মানে 20,000 টাকা নিলে আপনি 10,000, অ্যাডমিনিস্ট্রেশন আরে, 10,000 পাবে। 10,000 কারা কারা এই টাকাটা খেত? আপনারা খেতেন, আর প্রশাসনিক লোকজনের কারা কারা খেত? রেজিস্ট্রারের লোকজন খেত। রেজিস্ট্রারের লোকজন খেত, মানে রেজিস্ট্রার পর্যন্ত টাকাটা যেত। জি। হু, শিক্ষাঙ্গন, আমার প্রিয় শিক্ষাঙ্গন। ওকে, তারপরে আমরা ওই টাকাটা নিয়ে ভাগযোগ করে দেখা যাচ্ছে আমার পকেটে ওই অল্প কিছু টাকা থাকতো, ওই টাকা দিয়ে দেখা যাচ্ছে ওই আমরা ফেন্সিডিল, গাঁজা এগুলো খেতাম। আর ওই যে মেয়েটার কথা, তখন আমার মন থেকে কিন্তু চলে গেছে অলরেডি। এরপর যে হলো কি, ভর্তি নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হলো দুই গ্রুপের দ্বন্দ্ব। তখন কিন্তু আমি আজ পর্যন্ত কারো গায়ে হাতও তুলি নাই। তখন দ্বন্দ্ব শুরু হলো কি, আমাদের গ্রুপ ভেঙে আর একটা ছেলে আরেকটা গ্রুপ তৈরি করলো, যে ওরা টাকা দেয়, আমাকে তো টাকা কম দেয়, যদি আমিও ভর্তি করাই কিছু তাহলে তো আমাকেও টাকা দিবে, তাহলে আমি পার্সেন্টেজটা বেশি পাবো। এই নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হলো। তখন ওরা করলো কি, একটা গ্রুপ তৈরি করলো যে আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ালো, যে ওরাও স্টুডেন্ট ভর্তি করে, আমরা স্টুডেন্ট ভর্তি করবো। তখন আমাদের ভিতরে পাল্টা একটা পাল্টা ধাওয়া শুরু হলো। ওকে। প্রথম আমার জীবনের, আমাদের ক্যাম্পাসের মধ্যেই হোস্টেল থেকে চাপাতি নিয়ে আমি তখন প্রথম লিড দেই ওই মারামারিটাতে। প্রথমে লিড দেই, আমি সবসময় সামনেই থাকতাম। ওই গ্রুপের যে প্রধান ছিল, যে ওই আমাদের এখান থেকে চলে গিয়ে আর একটা গ্রুপ তৈরি করলো, তাকে আমি সামনে পেয়ে আমি কোপাতে শুরু করি একদম চাপাতি দিয়ে। আর ওই সময় আমি ড্রাগ অ্যাডিক্টেড ছিলাম। কি নিতেন আপনি, মানে ওই সময়টাতে আপনি কি মানে নিয়েছেন? আমি যে সময়, আমি আপনাকে বলছি যে আমি যে সময় ভাইয়ের গায়ে হাত তুলি, ওই দিন থেকে কাউকে যে মারতে হবে বা কিছু করলে আমার ভিতরে যে অপরাধ বোধ, এটা কিচ্ছু কাজ করতো না। কারণ আমি কাউকে মারামারি করার আগে আমি গাঁজা, ফেন্সিডিল এগুলো খেয়ে নিতাম। ওই সময় মাতাল একটা অবস্থা, মানে দুনিয়াবি কিছু হচ্ছে এটা আমার মাথায় থাকতো না। কারণ আমার ভিতরটাকে তখন একদম পাগল বানিয়ে দিত, আর আমি যে কিছু করতেছি এইটা মনে হতো না। আমি তখন ওই আগে ট্র্যাক নিয়ে রাখছি, ওই যে ওইগুলো নিয়ে রাখছি, খাওয়া দাওয়া করে একদম সামনে দৌড় দিছি, ধাওয়ানি দিছি, খুব জোরে ধাওয়ানি। তারপরে ওকে পিছন থেকে ধরে সামনের দিকে নিয়ে ওর হাতটা ধরে এমন জোরে একটা কোপ দেই, ওর হাতটা পুরোপুরি কেটে পড়ে যায় না, কিন্তু রক্ত কেটে অনেক রক্তাক্ত অবস্থা। তার পিছনে একটা দেই, সামনে একটা দেই, পায়ে একটা দেই। এবার ওদেরও তো লোকজন আছে, দেখতেছে যে আমার ওকে মারতেছে, ওরাও আমাকে কয়েকটা কোপ টোপ দেয়। এই যে দেখলে বুঝতে পারবেন, এখানে কোপের কিছু দাগ আছে আমার। হাতের একটা কোপের দাগ পায়েও আছে, আছে একটা। আঙ্গুলো পায়ের দাগ আছে। প্রিয় শ্রোতা, আমরা এই ছবিগুলো একটু দিচ্ছি আমাদের ফেসবুকে, আপনারা চাইলে দেখতে চলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে কি অবশ্যই লাইক দিতে ভুলবেন না। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের জেবিএসবি অর্থাৎ যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন, এবং এই ছবিগুলো আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, তারপরে আমি ওই দিন কোপাকুপি করে ওদেরকে আমাদের হোস্টেলে আমরা চলে আসলাম, এসে রাত্রে ঘুমাইছি। তারপরে ভর্তি ওই সময় চলতেছে। তারপরে ওই যে একটা মারামারি হচ্ছে না, তারপরে আমি হোস্টেল থেকে চলে আসি কয়েকদিনের জন্য, যে আমাকে একটু দূরে থাকতে হবে। আমার উপর মহলে যারা আমার হাত ছিল, নাম বলে একটু সমস্যা হবে তো আমি বলবো না আর কি, জি, উপর মহলের রাজনীতিবিদ, তারা বড় বড় রাজনীতিবিদ, তারা আমাকে বললো যে তুমি একটু সাইড হয়ে যাও, তাহলে তোমার জন্য ভালো। তারপরে আমি একটু কিছুদিনের জন্য সাইড হলাম। তারপরে আবার ক্যাম্পাসে আসলাম। আসার পরে দেখি সবাই ঠান্ডা হয়ে গেছে। আমাকে সেই ডন মানে সবাই, যে হোস্টেলে একজন নেতা থাকলে ওই আছে এখন ক্যাম্পাসের মধ্যে বড় নেতা। তারপরে আমি ক্যাম্পাসে আনাগোনা করতাম, তো আমাকে দেখলে সবাই যেন দূরে দূরে থাকতো, আর আমার পিছনে যারা থাকতো সবাই সাহস দেখাইতো যে বস তো আছে এই সাথে, কোনো সমস্যা নেই। কারণ এরকম মারামারি কখনো হয় নাই ওই জায়গার মধ্যে। তারপরে আমি হোস্টেলে আবার নিয়মিত হলাম। তখন আমার 6 সেমিস্টার চলে। আমি তখন ফাইনাল পরীক্ষার সামনে, এর মধ্যে ইলেকট্রনিক্স এর একটা ছেলে ছিল, সে আবার কোত্থেকে যেন শিখছিল, একটু বোমা টোমা বানাইতে পারতো বা এগুলো প্রতিও জানতো কিছুটা। তো আমাকে বুদ্ধি দিল, দোস্ত আমি তো মোটামুটি এটা পারি, তোকে আমি বানাই দিব, তুই আমার কিছু টাকা দিবি, আর এটা তুই ব্যবহার করতে পারবি। ওই তোর প্রতিপক্ষ আছে, একটা মারলে মনে কর আর জীবনে ফিরে তাকাইব না এদিকে, তুই হয়ে যাবে ক্যাম্পাসের বড় ভিপি পর্যায়ে চলে যাবি, তুই ছাড়া কে আছে। তারপরে আমাকে বুদ্ধি দিল। তারপরে আমি বললাম ঠিক আছে, তুই তাহলে 2 একটা সাপ্লাই দে। ও আমাকে প্রথম 2টা বোমা দেয়। ওকে।
তারপরে আমি ওইটা করি কি বাইরে সেল করে দিই, কারণ ওই সময় আমার মারার কোনো ইচ্ছা ছিল না ওদেরকে, যে আপাতত তো এখন ঠান্ডায় আছে, ওরা তো আমার নিচে আপনার আছে। প্রতিপক্ষকে। হ্যাঁ, তো ওইটা আমি বাইরে ভালো দামে সেল করে দিই, ওইখান থেকে আমার ভালো একটা লাভ আসে, কারণ ও তো ওকে তো দিছে আমি মাত্র 5 থেকে 700 টাকা, যেটা ওই এলিমেন্ট গুলো কিনতে যা যা লাগে বা ও নিজে বানিয়ে দিয়েছে। হ্যাঁ, এবং কাজেও লাগতো। হয়তো বা ছোট বন্ধুরা মনে করতে পারে যে কিন্তু ওটা কাজেও লাগতো। আমি test আপনি করে দিই। সাহস পেতেন এগুলো নিজের কাছে রাখার? যে কোনো সময় তো বাস্ট হয়ে যেতে পারে। সাহস পাইতাম এই জন্য যে আমি আবার ইলেকট্রিক্যাল স্টুডেন্ট, আমি জানতাম যে নেগেটিভ বা পজিটিভ বা রিয়াক্ট কিছু একটা রাসায়নিক যদি বিক্রিয়া না হয় তাহলে তো এটা কিছু হবে না, আমি যদি সেভে রাখতে পারি তাহলে কোনো সমস্যা নেই। ওই কোথায় রাখতেন বোমাগুলো? যে দুটো দিয়েছিল প্রথম, এটা কোথায় রেখেছিলেন? এটা আমার টাঙ্ক ছিল, মানে টাঙ্কি, মানে ট্রাঙ্ক। ট্রাঙ্ক মানে হোস্টেলে নিয়ে এখন যারা স্টুডেন্টদের ট্রাঙ্ক থাকে, একটা করে একটা ট্রাঙ্ক থাকে। ট্রাঙ্ক থাকে, আমি ওই ট্রাঙ্কের মধ্যে রাখছিলাম। তার মানে চাউলের মধ্যে, যাতে শব্দ বা নড়াচড়া হলেও ওইটা একটার সাথে আর একটা না লেগে নষ্ট না হয়ে যায়, চাউলের মধ্যে লুকিয়ে রাখছিলাম। ওইভাবে লুকিয়ে রেখেছিলেন, ট্রাঙ্কের ভিতরে চাউল দিয়ে ওগুলো লুকিয়ে রেখেছিলেন। বাস্ট হলে আপনার পুরো রুম চলে যেত। জি, এবং আমার তো বিশ্বাস আছে যে এটা ফাটবে না। হু, ওকে। তো আপনি কত টাকা দিয়ে বিক্রি করে দিলেন? প্রথম সেল করলাম 20,000 টাকা দিয়ে, 2টা বোমা। একটা একটা আর একটা 20,000, মোট 40,000 টাকা পেলাম আমি। ওকে দিলাম মাত্র 2,000 টাকা, আমার 38,000 টাকা লাভ। কোথায় সেল করলেন? ওই আপনার ওই আমাদের ওই এলাকাটার মধ্যে চরমপন্থী, লাল পতাকা, তারপরে এই সর্বহারা পার্টি, এগুলো আবার আছে। মানে এদের সাথে আপনার যোগাযোগ ছিল? জি, ওদের সাথে আমার কিভাবে যোগাযোগটা হলো? ওই যে উপর মহলের রাজনীতিবিদ, ওরা আমাকে লিঙ্ক আপ করাই দিল যে এরা তোমাকে শেল্টার দিবে, তোমার কোনো ভয় নাই। ওদের কাছে আপনি 40,000 টাকা দিয়ে বিক্রি করে দিলেন? ওদেরকে 40,000 টাকা বিক্রি করে দিলাম। ওকে। ওরা আবার এগুলো নিয়ে করতো কি, কারোর বাড়িতে ওইটা দেখা যাচ্ছে পানি দিয়ে আবার ভিজাই ফেলতো, বা যদি মারার মতো মনে করতো মারিয়াও দিয়ে আসতো, দিয়ে একটা চিঠি লিখে দিয়ে আসতো যে অমুক জায়গায় এত টাকা না দিয়ে আসলে তুমি কিন্তু শেষ, এরকম একটা চাঁদা ভেঙে দিয়ে আসতো। তাহলে ওরা ওই আমাদের 20,000 টাকা দিয়ে 2 লাখ টাকা রোজগার করতো। 2 লাখ 4 লাখ এরকম যে যেরকম আর কি ওইখান থেকে ওইরকম নিয়ে নিত। তো আমি প্রথমে এই কাজটা করলাম, করার পরে আমার খুব কিউরিসিটি জাগলো যে আমিও তো ইঞ্জিনিয়ারিং পড়তেছি, আমার ভিতরে তো কিছু মেধা আছে, তো আমি চাইলেও তো এটা বানাইতে পারি। ও কিভাবে বানায় এটা দেখবো, বা আমাকে তৈরি করা শিখাবে। ওকে। আমরা গেলাম একটা মাঠের মধ্যে, ও আমাকে সেই রাসায়নিক পদার্থ, তারপরে আরো কি কি যেন লাগে এগুলো নিয়ে, ওকে। ওর মধ্যে ওইগুলো আপনার প্রিয় শ্রোতা, আমরা এখানে কিছু মিউট শব্দ ব্যবহার করছি। আপনারা নিশ্চয়ই জানেন যে এই ব্যাপারগুলো শুনে অনেকেই উদ্বুদ্ধ হতে পারে। আমরা যদিও বলে থাকি ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম, যে কারণেই আমরা কিছু টোট শব্দ ব্যবহার করব, লাইক মিউট শব্দ। এবং এই শব্দগুলো এমন এমন জায়গাতে ব্যবহার করা হচ্ছে যাতে আপনি পুরো ব্যাপারটা বুঝতে পারেন আসলে ও কি বলেছে, কিন্তু স্ক্রুটিনিটা যদি বলি যে কিভাবে কিভাবে ও তৈরি করার কথা বলছে, সেগুলো আপনারা কেউই বুঝতে পারবেন না। সে কারণেই আমরা এই শব্দগুলো ব্যবহার করছি, এবং এটার প্রয়োজন নিশ্চয়ই রয়েছে। আপনি আপনার জায়গা থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ, আপনি বলুন কিভাবে এটা তৈরি করলেন। তারপরে আমি ওইটা তৈরি করার জন্য ওর সাথে করে আমাদের ক্যাম্পাসের পিছনে বাগানে গেলাম। বাগানের মধ্যে গেলাম, যাওয়ার পরে ও শুরু করলো। তারপরে নিয়ে আপনার তারপরে বড় বড়, যাতে ওটা বাস্ট হলে একজন মানুষের গায়ে লাগলে ক্ষত বিক্ষত হবে, এইরকম আর কি। জর্দার এত বড় কৌটা, প্রায় 5 ইঞ্চি লম্বা। 5 ইঞ্চি লম্বা বড় জর্দার কৌটাগুলো? ওকে। ওই জর্দার কৌটার মধ্যে ওইগুলো দিয়ে বানানো শুরু করলো। তো আমার খুব ভয় লাগতেছিল ওই সময়, যদি কিছু একটা হয়ে যায়, যদি কিছু একটা হয়ে যায়। কি কি এলিমেন্টস থাকে ওখানে? আমি রাসায়নিক পদার্থটা চিনি না ঠিক। ওকে, মানে নামগুলো আপনি জানেন না? নামগুলো আপনি কয় ধরনের পদার্থ দেখেছেন ওখানে? ওখানে 2 থেকে 3 ধরনের। টোটাল 2 থেকে 3 ধরনের। কালার গুলো কেমন ছিল? একটা সাদা আছে, সাদা একটা কালার ছিল। আচ্ছা। তারপরে ছিল যেমন হচ্ছে আপনার কি বলবো, এরকম না জাতীয় আর কি। ওকে। তারপরে আপনার ছিল। ওকে। ওইগুলো কিভাবে মিক্সড কইরা ও প্রথমে জর্দার কৌটার নিচে দিল। ওকে। তারপরে ওই মাঝখানে আরেকটা পদার্থ দিল, তারপরে আরেকটা দিল, তারপরে দিয়ে মানে একটা পদার্থ আর একটা পদার্থের সাথে মিলতেছে না, আলাদা ডিভাইডেড আছে। ওকে। ওইখান থেকে তার বের করে একটা সাথে লাগাই দিল। দেওয়ার পরে কি হলো আমি আর জানি না, এমন জোর একটা শব্দ হলো, আমি নিজেকে ওই সময় আবিষ্কার করলাম আমার হাতটা ঝুলতেছে। তারপরে ও অন্য একটা জায়গায় পড়ে আছে, শব্দে অনেক লোকজন জুটে আসছে, ক্যাম্পাস থেকে লোকজন আসছে। আসার পরে আমি দেখতেছি আমার হাতটা ঝুলতেছে। তারপরে আমি তখন অচেতন অবস্থায়, একটু মনে হলো, চোখ খুলে দেখি যে আমার হাতটা ঝুলতেছে।
এত বিকট শব্দ, জি। হাত ঝুলছে মানে কি? মানে আমি যেখানে বাড়িটা খাইছি, আমরা তো দুজন খুব কাছাকাছি হাত দিয়ে ওইগুলো নাড়াচাড়া করতেছি। এই মুহূর্তে ওটা যেভাবে হোক রাসায়নিক ঘটে গেছে, যাওয়ার পরে ওটা বাস্ট হয়ে গেল। সাথে সাথে বাস্ট হওয়ার পরে আমি নিজেকে আবিষ্কার করলাম যে আমি অচেতন অবস্থায় পড়ে আছি একটা সাইডে, আর আমার হাতটা এই যে বুঝতে পেরেছি। আপনি জীবনের প্রথম সেন্সলেস হলেন, রাইট? জি। ওকে, তারপর? তারপরে ওই ক্যাম্পাসের পোলাপান এসে আমাকে, আমি তো এখানকার ডন, মানে নেতা আর কি, আমাকে নেওয়ার পরে হসপিটালে নেওয়ার পরে কিছুদিন হসপিটালে থাকলাম। থাকার পরে আমার হাতও ভালো হয়ে গেল। ভালো হওয়ার পরে আমার ক্যাম্পাসে ঢোকা খুব টাফ হয়ে গেল। ওকে। ক্যাম্পাসে কম আসতাম। তখন কিন্তু বাড়ি থেকে পুরোটাই আমি আলাদা। আমার খোঁজ নেওয়ার চেষ্টা করে, কিন্তু আমি খোঁজ দেই না, সবাই জানে যে আমি খারাপ হয়ে গেছি। এরপরে আমি ওই হোস্টেলে যাতায়াত করতাম। তারপরে ওই প্রতিপক্ষ এবার একটা সুযোগ পেল যে আমার তো একটা হাতে সমস্যা হয়েছে, তারপরে আমার শারীরিক অবস্থাও খুব একটা ভালো না, আমি অসুস্থ। আমি হোস্টেলে থাকা অবস্থায় আমার প্রতিপক্ষের একটা ছেলেরা ওরা করলো কি, আমার পক্ষের যে ছেলেগুলো ছিল তাদের কাউকে কিছু টাকা দিয়ে হাত করে নেয়। হাত করে নেওয়ার পরে আমার রুমে কিছু বোমা, তারপরে কিছু ওই আপনার চা পাতি, বেডের নিচে কিছু অস্ত্র শস্ত্র আর কি, যেগুলো ব্যবহার করে সাধারণত, লাঠি সোটা বা রড স্টিক, এগুলো আমার রুমে রেখে গেছে। আমি জানি না, কারো কাছ থেকে চাবি নিয়ে আমার রুমে রেখে গেছে। আমি আসলাম রুমে, এসে ঘুমাইছি। ঘুমানোর পরে হঠাৎ দেখি রাত 12টা বা 1টার দিকে পুলিশ রুমে আমাকে এসে, স্যার তো বলে না, বলে ভাইয়া আপনাকে তো একটু রুমটা ছাড়তে হয়। কেন ভাই? আমি রুম ছাড়বো? কি বলতেছো তুমি? পুলিশকে আমি বলতেছি, সে কিন্তু এসআই। ওকে। আপনি কি বলতেছেন এগুলো? আমার রুম সার্চ করবেন মানে? আপনি জানেন? উনি কি জানে? মানে উনি বলতে, আমি বোঝাতে চাচ্ছি আমাকে যে হ্যান্ডেলিং করতো রাজনীতিবিদ, উনি আমাকে উনি কি জানে? ওনার জানা দরকার নাই, কারণ ওই পুলিশদের আগের থেকে অন্য পক্ষ টাকা দিয়ে রাখছে। ওকে। তারপরে ওই পুলিশ এসে সার্চ করে আমার রুমে করে দুইটা। আপনি এই যে উনির যে বর্ণনাটা দিলেন এখানে, এই উনিটা আমরা ডিটেল জানতে চাচ্ছি না উনিকে, বাট ওনার পজিশনটা আসলে কি ছিল? পলিটিক্যালি উনি মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। ওকে, যার সাথে আপনার সরাসরি যোগাযোগ ছিল। জি, ফোন আলাপ হতো, কখন কোথায় কি অপারেশন হবে, কি অবস্থায়, এবং উনি বলে দিতেন যে এই ধরনের অপারেশন করো, এগুলো বোমা মারো, এভাবে মারো, এভাবেই করো, ফোনে সবকিছু বলে দিতেন। ওকে, তারপরে আপনাকে ধরলো পুলিশ? জি, পুলিশ ধরে নিয়ে গেল। যাওয়ার পরে আমি তখন ষষ্ঠ বড় ফাইনাল পরীক্ষা হবে, আমি জেলখানায় চলে গেলাম। অলরেডি আমাকে চালান করে দিল। আপনার উনি কি জানতেন? হ্যাঁ, জানতো। জানার পরে উনি কোনো স্টেপ নেননি? স্টেপ নেয় নাই। আমার আসলে ওইটা না নিয়ে আরো ভালো করছে, আমিও জানতাম। আমাকে এইভাবে বোঝানো হলো যে তুমি যে মুহূর্তেটা এখন আসো ক্যাম্পাসে, এই অবস্থায় থাকলে তোমার প্রতিপক্ষ যে কোনো সময় তোমাকে মেরে ফেলতে পারে। অতএব তুমি জেলখানার মধ্যেই থাকো, ভালো থাকবে কিছুদিন, তারপরে সবকিছু ঠান্ডা হলে তারপরে তোমাকে আমি সময় মতো বের করে নিয়ে আসবো। এটা আপনার ওই যিনি এমপি ছিলেন তিনি বোঝালেন? জি। আর আপনার প্রতিপক্ষ তো মূলত ওই দলই করত? হ্যাঁ, আপনার দলই করত। জি। ওকে, তারপরে আমাকে জেলখানার মধ্যে থাকলাম। তারপর ষষ্ঠ বড় ফাইনাল পরীক্ষা। এখন আমি তো ওনার সাথে যে কোনো ভাবে যোগাযোগ করছি যে আমার তো পরীক্ষাটা তো দেওয়া দরকার, তো উনি আমাকে পরীক্ষা জেলখানার মধ্যেই দেওয়ার ব্যবস্থা করে দিল। ওকে। প্রশ্নপত্র, বই, তারপরে আপনার খাতা যা লাগে আমার চলে আসলো। প্রশ্নপত্র সাথে বইও চলে আসলো উত্তর দেওয়ার জন্য? মানে বই দেখে দেখে দিবেন? সাথে লোক পাঠিয়ে দেয়নি যে তোমার লিখতে কষ্ট হবে সুতরাং ওই লিখে দিক? ওকে, তারপরে আমি পরীক্ষাটা দিলাম। সবগুলো পরীক্ষা জেলখানার মধ্যে বসেই দিলাম। পরীক্ষা তো মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, কারণ আমি তো স্টুডেন্ট ভালো ছিলাম, কিন্তু পড়াশোনা করতাম না, তো ওই সারাদিন ওই দল এইগুলো নিয়ে ব্যস্ত থাকতাম। তারপরে পরীক্ষা দিলাম, দিয়ে ষষ্ঠ পর্ব শেষ হলো। এর মধ্যে ওই ঠান্ডা হয়ে গেছে ক্যাম্পাস। আমাকে বললো যে ঠিক আছে, তুমি বাইরে এখন আসতে পারবা, তোমার ব্যবস্থা করতেছি আমি। জি। তারপরে আমাকে ওখান থেকে বাইরে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমি ক্যাম্পাসে আবার শুরু করলাম চলাফেরা। এরপরে আমার অপরাধ জগৎটা আরো বাড়িয়ে গেল। আমি তখন আমার যে রুমমেট ছিল, সজীবের নাম বলছিলাম, সজীব ভাই, উনি আমাকে ক্যাম্পাসে আসার কিছুদিন পরেই আমাকে বললো চল এক জায়গায় যাই। কোথায়? এতদিন তো যা করছিস একটা মেয়ের জন্যই করছিস, তার চেয়েও ভালো কিছু পাবি, চল আমার সাথে।
যাওয়ার আগে আপনি আমাকে একটু বলেন, এই যে সুমি, তাকে তো হারিয়ে ফেললেন, সুমির পরে আরো একজনকে হারালেন, মেয়েটার নাম যেন কি ছিল? তার নাম ছিল লুনা। লুনা। এই যে লুনাকে আপনি হারালেন, লুনা কি এর পরবর্তীতে আপনার সঙ্গে যোগাযোগ করেছিল এই সময়টার মধ্যে? এই সময়টার মধ্যে শুধু একদিন আমার সাথে ওর ফেস কন্টাক্ট হয়েছে, কথাও বলেনি? কথাও বলেনি। তবে একদিন আমার সাথে আমি ওর ফোন নাম্বারটা জোগাড় করি, যেভাবেই হোক জোগাড় করার পরে ফোন করি। ফোন করার পরে আমার সাথে কথা হয়, হওয়ার পরে সে এমন একটা রিয়াক্ট করে যে বলে যে তুমি কেন ফোন দিছো, তুমি জানো না আমার বিয়ে হয়ে গেছে, আমার এখন একটা বাচ্চা, তারপরে তুমি এখন কেন ফোন দিছো? তো আমি তো ওকে অনেক ভালোবাসতাম, আমি জীবনে কল্পনাও করতে পারি না যে ও আমার লাইফ থেকে চলে যাবে। আমি সবসময় কল্পনা করতাম যে আমার সাথেই ওর বিয়ে হবে, ওর সাথে যে কোন একটা ছেলে রাত কাটাবে, এটা আমি কল্পনা করলে আমার মাথা ঘুরে যেত যে আমি ছাড়া ও অন্য কাউকে নিয়ে থাকবে। তারপরে এই মাঝখানে যোগাযোগ, তারপরে আমার সাথে খারাপ ব্যবহার করে, তখন আমার মন মানসিকতা আরো নষ্ট হয়ে যায় যে এই মেয়েটা আমাকে এত ভালোবাসতো, আমাকে না দেখলে থাকতে পারতো না। আমার এমনকি আমার সাইকেলের টোন, যেটা সাইকেলের বেল আর কি, বেল বাজালে যে টোনটা হয়, এই টোনটা আমার মাথার মধ্যে ছিল। অন্য সাইকেল নিয়ে আমি ট্রাই করছি, ওদিক দিয়ে গেছি, ওদের বাড়ির পাশ দিয়ে সাইকেলের টোন দিলে ও দেখতাম ফিডব্যাক দিত না বা আসতো না। কিন্তু আমার সাইকেলের রিং শোনার সাথে সাথে ও যেখানে থাকুক না কেন বাড়ির মধ্যে জানালায় চলে আসতো। এসে দেখা যাচ্ছে আমি ওই জায়গার মধ্যে একটু, ওদের বাড়ির পাশে একটা ফিল্ড ছিল, ওখানে দাঁড়াইতাম, কথা বলতাম বা দূর থেকে তাকাই থাকতাম জানলার দিকে, আর ও জানলার গ্রিল ধরে দাঁড়াই থাকতো, খুব ভালো লাগতো। মাঝখানে যখন যোগাযোগ হলো, তখন যখন আমাকে বললো যে তুমি কেন ফোন দিছো, তুমি জানো না আমার স্বামী বিদেশ থাকে, আমাকে এত কিছু দিছে, এই দিছে সেই দিছে, আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, তোমার সাথে যেগুলো হয়েছিল এটা পাস্ট ইজ পাস্ট, এগুলো নিয়ে তুমি ভাবো না, এটা মানুষের জীবনে ঘটেই থাকতে পারে। এটাকে আমার কাছে খুব খারাপ লাগলো। তারপরে ওই ভাইয়াকে আমি সবকিছু বললাম, তো ভাই ও লুনা তো আমাকে এরকম বলছে। তারপরে ভাইয়া বললো ঠিক আছে চল, তোর ব্রেন রিফ্রেশ কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি। এরপরে আমাকে এক সাথে করে এক জায়গায় নিয়ে গেল, জায়গাটা হয়তো সবাই চিনে, রাজবাড়ি পতিতালয়। যশোরের? না, রাজবাড়ি গোয়ালনন্দ। আমরা যশোর থেকে ট্রেনে উঠলাম, যশোরেও আছে কিন্তু আমরা ওখানে যাই নাই, কারণ আমাদের পরিচিত অনেক লোকজন আছে, তো এই জন্য আমাদেরকে জানবে চিনবে, এই জন্য আমরা ওখান থেকে চলে আসলাম গোয়ালনন্দ। গোয়ালনন্দে এসে ওই ভাইয়া মাঝে মাঝে মনে হয় আসতো, ওনার সাথে দেখলাম কিছু মেয়ের পরিচয়, ওরা দেখছে আমাকে দেখে আসতো, আসো তুমি আমার কাছে আসো, কিরে ভালো একটা তো, মানে সজীব ভাইকে বলতেছে, মানে আমার ওই সময় চেহারাটা আরো ভালো সুন্দর ছিল। তাই নাকি? জি। ওকে, আপনি এখনো সুন্দর মাশাআল্লাহ। তারপরে আমার আমার হাসিটা আবার নাকি সবার ভালো লাগে, মিসকে একটা হাসি ওইটা। ওকে, তো কেউ ওর মিচকি শয়তান টাতান কিছু বলেনি তো? হোয়াট এভার ইট ইজ, জীবনের প্রথম এক্সপেরিয়েন্স এন্ড ইট ইজ ভেরি রেস্ট্রিক্টেড এরিয়া। ওকে, তারপরে ভাই ওখানে নিয়ে গেল, আমার লজ্জা লাগতো কেমন যেন, আমি তো কোনোদিন শারীরিক সম্পর্ক কোনো মেয়ের সাথে করিনি, হয়তোবা লুনার সাথে আমার একটু কাছাকাছি হয়েছিলাম, কিন্তু এই ধরনের কিছু হয় না। তারপরে আমার ওখানে আমি কিছুক্ষণ বসলাম, ভাইয়া দেখলাম যে ওর কাজ কাম সেরে তারপরে চলে আসছে। এবার আমাকে বলছে দেখ এই বাজারের মধ্যে তোর কোনটা ভালো লাগে সেটাকে আমি দিব, আজকে তোর জন্য যত টাকা পয়সা খরচ লাগে, যত ঘন্টা থাকতে ইচ্ছে করে তত ঘন্টা থাকবি, কোনো সমস্যা নেই, আমি সবকিছু খরচ বিয়ার করবো, সবকিছু আমি। আচ্ছা, আমি একটু জানতে চাই ওদের বাসস্থান সম্পর্কে, ওদের জায়গাটা সম্পর্কে, ওরা কি ধরনের জায়গাতে জীবনযাপন করে, এলাকাটা একটু আমাকে বলবেন যে ওদের লাইফটা হেলদি কিনা, ওরা কি ধরনের, কারণ ওরা তো মানুষ, ওরা আমাদের সোসাইটির একটা পার্ট, রাইট? আপনি কি দেখলেন ওখানে যাওয়ার পরে? ওদের বাসস্থান টিন শেড সব, একটার পর একটা রুম, এরকম একটা 6 ফিটের একটা রুম বা 8 ফিটের একটা রুম, যাতে একটা চৌকি বা খাট ধরে, আর মাঝখানে কিছু একটা মানে মানুষ যেন চলাফেরা করতে পারে এরকম একটা জায়গা। শুধু প্রত্যেকটা ঘরে একটা করে চৌকি পেতে দেওয়া, আর কারো কারো ঘরে দেখা যাচ্ছে টিভি আছে, তারপরে ওই যে আপনার জামা কাপড় রাখার জন্য আলনা বলে এগুলোও আছে। আচ্ছা, তারপরে আমি দেখলাম যে ওদের বাড়ি ঘরগুলো আসলে টিন শেড, তো একটার পর একটা রুম সাজা মানে তৈরি করা, একটা কি বৈধ পল্লী ছিল, মানে গভর্নমেন্ট লাইসেন্স পাওয়া বৈধ লাইসেন্স, গোয়ালনন্দ পতিতালয়। তারপরে ওখানে আমি গেলাম, যে কথায় ছিলাম, ওইখানকার পরিবেশটা ওইখানকার পরিবেশটা, ওরা দেখা যাচ্ছে পাশাপাশি, কারো কোনো ভ্রুক্ষেপ নাই। ও দরদাম চলতেছে, কত হলে হবে, ও 200 টাকা, না তোকে 100 টাকা দিব।
এমনিতেই মানে থাকে না ছোটখাটো বাচ্চারা দেখলেন ওইখানে বা এরকম কোনো হ্যাঁ, পরিবেশ হ্যাঁ, দেখেছেন কিনা? এরকম- আমি সেটাই জানতে চাচ্ছি যে ছোটখাটো বাচ্চা যারা আছে তারা আছে কিনা বা অপরিণত বয়স্ক কাউকে দেখেছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, ওদেরই বাচ্চা দেখা যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে। এই তুই যা ঘর থেকে একটু যাতো, দেখা যাচ্ছে 7 বছর বা 8 বছর বয়স, ওকে ওখান থেকে সরাই দিল, ও একটা খরিদ্দার নিয়ে আসছে, নিয়ে রুমে ঢুকে গেল, কাজ কাম সেরে 10-15 মিনিট বা 20 মিনিট থেকে আবার আসি সে বাচ্চাটাকে নিয়ে খেলাধুলা করতেছে, আবার রাস্তায় দাঁড়াচ্ছে, সুন্দর করে সেজে আসতেছে আর একটু, যাতে মানুষের চোখে পড়ে। তারপরে দেখা যাচ্ছে ওরা রাস্তার দুই পাশ দিয়ে দাঁড়ায় থাকে। ওকে। ওই দেখা যাচ্ছে কোনো ছেলেটা চেপে ধরতেছে, তার চশমা নিয়ে নিচ্ছে, নিয়ে বলতেছে আয়, না হলে চশমা দিব না। কারণ ওরা তো পেটের ক্ষুধা বলেন আর যাই বলেন, যে কোনো একটা অর্থনৈতিক চাহিদার কারণে এগুলো করতেছে। জি। এরকম কোন ধরনের লোকজন এখানে যাওয়া আসা করতে? আপনি তো গেলেন, দেখলাম, বুঝলাম আমরা যে ইউনিভার্সিটি পড়ুয়া একটা ছেলে ওখানে যাচ্ছে। আর আপনি কি ওখানে কোন ধরনের মানুষকে দেখলেন? আমি ওখানে সব ধরনের মানুষ দেখছি, জেলে থেকে শুরু করে আপনার হাই সোসাইটির মানুষও দেখছি, যে ইন করে ঘুরে বেড়াচ্ছে তার মধ্যে। ওকে। এখানে স্টুডেন্ট বলেন, জেলে, ফেরিওয়ালা, তারপরে মধ্যবয়স্ক, এই ধরনের লোকজন ওখানে যাতায়াত করে, গরুর ব্যবসায়ীরা, দোকানদাররা, এই ধরনের মানুষ ওখানে যাতায়াত করতেছে। ওকে। তারপরে আমি ওই সজীব ভাইয়ের কাজ করে আসলো, তারপরে আমার খুব লজ্জা লাগতেছে, তো আমাকে একটা মেয়ে ঠিক করে দিল যে ওর সাথে যা। তা আমি গেলাম, যার পরে যে কালচারটা দেখলাম অবাক লাগলো এরকম যে যাওয়ার সাথে সাথেই সে তৈরি, রুমে Okay. যাওয়ার সাথে সাথে সে তৈরি। মানে আমার কাছে অবাক লাগলো, কি ব্যাপার, একটা মেয়ের সাথে এরকম রিলেশন, তার ভিতরে কোনো আবেগ নাই, আমাকে কোনো ইয়ে করতেছে না, ইনফ্লুয়েন্স করতেছে না, হঠাৎ এরকম। তো আমার কাছে খুব খারাপ লাগলো। লাগার পরে আমি বলতেছি না, এগুলো ধ্যাৎ, এরকম একটা মন মানসিকতা তৈরি হলো। তারপরে দেখলাম যে না, ও আমার প্রতি আসক্ত হচ্ছে। তারপরে যে কোনো ভাবে হোক আর কি, ওই দিন আমি ইট কাজটা হ্যাপেন্স। করলাম। ওকে। পরে ওখান থেকে বের হয়ে আসলাম, আসার পরে বাইরে আসলাম। আমি এখানে একটু নোট করতে চাই, ও যে কাজটা করলো এটা মানুষের জীবনে অবধারিত একটা বিষয়। মানুষের জীবনে প্রজন্ম থেকে প্রজন্ম বংশ বৃদ্ধিতে এগুলো খুবই প্রয়োজনীয় বিষয়। কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে এগুলোর একটা সামাজিক স্ট্যান্ডার্ড আছে, ধর্মীয়ভাবে এটার একটা স্ট্যান্ডার্ড আছে, এবং এগুলো অনেক অনেক বিউটিফুল্লি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। এবং এগুলো নিয়ে প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যেই একটা অসম্ভব সুন্দর ইমাজিনেশনের একটা জায়গা থাকে, যে আমার জীবনের প্রথম মানুষটা এরকম হবে, আমার জীবনের প্রথম মেয়েটা এরকম হবে, কিংবা একটা মেয়ের কাছে আমার জীবনের প্রথম ছেলেটা এরকম হবে, সে আমার ভালোবাসার জায়গাটাতে এইভাবে থাকবে। দেখুন, একটা খারাপের জায়গাতে সে চলে যাওয়ার কারণে স্টেপ বাই স্টেপ সে সবকিছু হারাচ্ছে। ফ্যামিলিকে হারালো, তারপরে তার কি বলা যেতে পারে পড়াশোনার জীবন হারালো, সে ক্যারিয়ার হারাচ্ছে, এবং তার যে সেই স্বপ্নের জায়গাটা, যে জায়গাটা একটা মেয়ের জন্য ছিল, সেই জায়গাটাও সে পতিতালয়ে গিয়ে শেষ করে আসলো। দ্য ফার্স্ট এক্সপেরিয়েন্স ইন হিজ লাইফ ওয়াজ ট্রুলি ব্যাড। আপনি কি বলতে পারেন যে আপনার জীবনের প্রথম যে নারী সঙ্গটা সেটা ভালো ছিল? না। ওকে। তারপরে ওই মেয়ের সাথে আমার শারীরিক সম্পর্ক হওয়ার পরে আমি বাইরে আসলাম, ওই পল্লী থেকে বের হয়ে এসে সিগারেট খাচ্ছি। তারপরে ওখানে চা টা খাওয়ার পরে 1-1.5 ঘন্টা ওই এলাকার মধ্যে পার করলাম। পার করার পরে আমার ভিতরে কেন যেন আরেকবার আগ্রহ জাগাচ্ছে যে আরেকবার যাবো কিনা, Okay. এখান থেকে তো অনেক দূর, আবার কবে আসা হবে না। মানে আমার ভিতরে কিন্তু একটা নেশা তৈরি হয়ে গেছে সেই সময়ের মধ্যে। তারপরে আবার গেলাম, যাওয়ার পরে ওই মেয়ে না, অন্য মেয়ে আমি নিজেই চয়েস করে নিলাম। তারপরে গেলাম, 1 ঘন্টা ছিলাম। তারপরে আমি ওই রুম থেকে তারপরে চলে আসলাম। আসার পরে আবার যশোরে ব্যাক করলাম। যশোরে ব্যাক করার পরে আমার তখন লুনা, সুমি কেউই তো নাই। মেয়েদের প্রতি কেন যেন একটা আসক্তি তৈরি হয়ে গেল ক্যাম্পাসে থাকা অবস্থায়। তখন আমার ওই খালি মেয়েদের প্রতি কেন যেন একটা মেয়েকে দেখলেই মনে হতো যে ভালোই তো লাগছে, মানে এরকম একটা, তখন সেক্সুয়াল অ্যাট্রাকশনটা গ্রো জি। করলো, রাইট? ওকে। আর পাশাপাশি আমার ওইগুলো চলে, সিগারেট, মদ, গাঁজা, বাংলা মদ, এগুলো চলছে। ওকে। তারপরে তার সাথে যুক্ত হলো নারী আসক্তি। জি, নারী আসক্তি। এইখানে আমি তারপরে ক্যাম্পাসে দেখা যাচ্ছে সামনে ফ্লেক্সির দোকান, ওইখানে দাঁড়ায় থাকতাম, বা ওই ফ্লেক্সির দোকানের সাথে খুব সম্পর্ক ভালো। কোনো ভালো মেয়ের নাম্বার হলে ওই ও নাম্বারটা আমাকে নিয়ে নিতেন? দিয়ে দিত, ওই দিত যে দোস্ত বা ভাই, এইটা এরকম দামি, এরকম ফ্যামিলির মেয়ে, পারলে পটাই দেখো। ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট। যেটা বলছিলাম যে একটা অপরাধ আরেকটা অপরাধের জন্ম দেয়, একটা স্টেপ থেকে আরেকটা স্টেপ, একটা ভুল থেকে আরেকটা ভুল। এবং কোন ভুলের জায়গাতে বা কোনো অপরাধের জায়গাতে যদি পিওরলি সাপোর্ট না পাওয়া যায় কাছের মানুষের জায়গাটা থেকে, সাপোর্ট ইন এ সেন্স তাকে ভালো করার জন্য ইন এ মোডারেস্ট ওয়ে, তাহলে ওই ভুলটা থেকে যে মানুষ আরেকটা ভুলের দিকে যেতে পারে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন, প্রথম ভুলটা হচ্ছে সিগারেট,
তারপরের ভুলটা গাঁজা, তারপরের ভুলটা ফেন্সিডিল, তারপরের ভুলটা পলিটিক্স, তারপরের ভুলটা পরিবারের সাপোর্ট না পাওয়া, তারপরের ভুলটা নারী আসক্তি, এবং দেখুন তারপরের ভুলটা কোন দিকে যাচ্ছে। চলুন তারপরে আমি ওই নাম্বারগুলো কালেক্ট করতাম। কালেক্ট করার পরে ফোন দিতাম না, আগে ফোন না দিয়ে ফ্লেক্সি করতাম। ওকে, 20 টাকা বা 50 টাকা ওই বা নম্বরে 100 পাঠিয়ে টাকা দিতেন? ওই নম্বরে পাঠিয়ে দিতাম। আচ্ছা, পাঠানোর ঠিক ওই দিন ফোন দিতাম না, ওই দিন ফোন না দিয়ে একদিন পরে ফোন দিতাম। ফোন দিয়ে বলতাম, হ্যালো, আপনি কি, আপনার নাম্বারে কি একটা টাকা গেছে? যদি মেয়েটা সহাতে মানে একটু হতো তাহলে বলতো যে জি টাকা আসছে। কবে আসছে? গতকাল বিকেলে না? জি গতকাল বিকেলে। তো আমি তো ভুল করে নাম্বারটা টাকা চলে গেছে, একটু কাইন্ডলি যদি টাকাটা ব্যাক দিতেন তাহলে আমার জন্য খুব ভালো হতো। ওকে। দেখা যাচ্ছে তারপরের দিনে ও তারপরে ফোন দিত যে ভাই আমি তো টাকাটা পাঠিয়ে দিয়েছি, দেখেন পাইছেন কিনা। জি। তারপরে আমি বলতাম ওকে পাইছি। তারপরে আর কথা বলতাম না, 2-4 দিন কোনো কথা বলতাম না, কারণ ওই সময়ের মধ্যে কথা বললে কিছু একটা ভেবে নিবে, এরকম একটা আমার ভিতরে কাজ করতো। তারপরে ফোন দিতাম, হঠাৎ 4-5 দিন পরে ফোন দিতাম। বলছিলেন যে আপনি মেয়েটিকে ফোন দিলেন, হ্যাঁ, তো কি বললেন? ফোন দিয়ে বলতাম, আপনি কি অমুক বলছিলেন? হ্যাঁ আমি তো। নামটা কি আগে জেনে নিতেন? হ্যাঁ ওরা তো নাম জানতো। ও ওকে ওকে, মানে ফ্লেক্সিলোডের দোকান থেকে নাম জানতো? কিভাবে নাম জানতো? ওখানে তো কেউ নাম বলে না। নাম বলেন, দেখা যাচ্ছে ওদের হয়তো পরিচিত হয়ে গেছে, কন্টিনিউ যাতায়াত করলে ওদের সাথে পরিচয় হয়ে যায়। ওকে। তারপরে মেয়েকে ফোন দিলাম, দেওয়ার পরে ফোন দিছেন কেন? প্রথমে অনেক ঝাড়ি টাড়ি দিত যে ফোন দিছেন কেন, আপনার তো টাকা আপনি পেয়ে গেছেন, তাহলে আবার ফোন দিচ্ছেন কেন? তাই বলতাম না এমনিতেই বর্তমান জামানাতে আপনার মতো এরকম আমার কখনো মানুষ আমি হয়- জীবনে কখনো দেখিনি। 20 টাকা পেয়েছেন আপনি, 20 টাকা আবার রিটার্ন দিয়ে দিয়েছেন। ও মাই গড, এগুলোই তো বলতে। এগুলোই, জি। ওকে। তারপরে বলতো আচ্ছা ঠিক আছে, আপনার তো পেয়েছেন, থ্যাংক ইউ, আপনি আমাকে ধন্যবাদ জানিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। এরপরে 4-5 দিন বা 7 দিন যাওয়ার পরে আমি SMS দিতাম। SMS দিলে ফিডব্যাক দিত না। কি লেখা থাকতো এসএমএস এ প্রথম টেক্সট গুলোতে? মেয়েরা যারা শুনছেন, বিশেষ করে আজকের JBSB যাহা বলিব সত্য বলিব, অনেকেই হয়তো মিল পেয়ে যাবেন। দ্য স্ট্র্যাটেজি ইজ কোয়াইট সেম ফর এভরিবডি। ওকে, হ্যাঁ, টেক্সটটা কি লিখতেন মনে আছে? কি জাতীয় সেটাই হলো, একদম হুবহু হতে একটু হবে না। যেমন ঝড় বৃষ্টি রোদে এই বর্ষাতে কোনোদিন তোমাকে ভুলি নাই। মানে একটু রোমান্টিক টাইপের কবিতা টাইপের না? তোমাকে কোনোদিন- আবার এই যে অনেক সময় অনেকে লেখে না, লাইক একটু দেওয়া, ধরেন একটু পাজল টাজল দেয়া, জি, জি। একটু ধাঁধা দেয়া, হ্যাঁ, 1:5, 5:1, Yes. হ্যাঁ, এই টাইপের জিনিসপত্র দিতেন না? ওকে ওকে তারপরে আমার কিছু রোমান্টিক মেসেজ আমি আবার গুগল থেকে ডাউনলোড করি, ওকে। যে রোমান্টিক SMS গুগল থেকে নিলে ওরা ওই টেক্সটটা আবার আমি কপি করে ওখানে সেন্ড করে দিতাম। সেটাই, ব্রেন খাটানোর দরকারটা কি? কাট কপি অ্যান্ড পেস্ট। তারপর? তারপরে দেখতাম যে যখন খুবই ভালো ভালো মেসেজ দেওয়া শুরু করলাম, তখন ওরা মানে ও ফিডব্যাক দিল যে আসলে আপনি কে বলেন তো, এত SMS দেন সুন্দর সুন্দর। আবার আমি খুব কেয়ার করতাম যে আপনি খেয়েছেন সকালে, না ঘুম থেকে ওঠার আগে, মানে আমি জানি যে এখনো মনে ঘুমাইছে, ওই সময় টেক্সট করতাম যে আপনি কি ঘুম থেকে উঠেছেন। তারপরে দেখা যাচ্ছে 8টা, 8:30, 9টা এই সময় হয়তো বা নাস্তা খাওয়ার দরকার। আপনি কি নাস্তা খেয়েছেন? জি, আমি তখন মেসেজ করতাম যে আপনি কি নাস্তা খেয়েছেন। আবার দুপুরে ফোন, আপনি কি লাঞ্চ করেছেন, আপনি কি নামাজ পড়েছেন। ও মাই গড। এইভাবে আমি প্রত্যেকটা দিন ওর পিছনে কয়েকদিন লেগে থাকলাম। লেগে থাকার পরে দেখি আমার সাথে ফোনে কথা বলার জন্য সে আশ্বস্ত হয়ে গেল অলরেডি। আমি ফোন দিতাম, ফোন দিয়ে কথা বলতাম, ফোন দিয়ে কথা বলার এক পর্যায়ে আমরা যতগুলো গল্প পেয়েছি বা যতগুলো অপ্রিয় সত্য পেয়েছি, ইনফ্যাক্ট আমি ইনক্লুডিং হ্যালো 8920 নিয়ে বলতে চাই, নারী পাচারকারীরাও এখানে এসেছিলেন, আমাদের এখানে এসে অপ্রিয় সত্যগুলো বলে গিয়েছেন, যাহা বলিব সত্য বলিব। তারাও বলেছেন যে একটা মেয়েকে পটানো শব্দটা ব্যবহার করেছেন তারা পটানোর জন্য সবচাইতে যে পন্থাটা তারা অবলম্বন করেন, ভেরি সফিস্টিকেটেড ওয়েতে, একদম সোজা বাংলায় যদি আমি বলি, লেগে থাকা, টানা লেগে থাকা, কেয়ার দেখানো, লেগে থাকো কিছুদিন যাবত, যা বলুক গালি দিক, ভালো করে লেগে থাকো, কাজ হয়ে যাবে। ইজন্ট ইট? ইয়েস। ওকে, তারপরে ওর সাথে আমার ফোনে কথা বলা শুরু হয়ে গেল। এটা এই জন্যই বলছিলাম একটু আগে যে যারা আজকে শুনছেন, বিশেষ করে মেয়ে বন্ধু যারা আছেন JBSBর, তারা একটু সতর্ক হয়ে যাবেন, কারণ এই লেগে থাকা যে আপনার ভালোর জন্য তা কিন্তু নয়, কারণ আপনি বুঝতেই পারছেন যে কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, তারপরে ওর সাথে ফোনে কথা বলা হলো, কথা বলার এক পর্যায়ে তারপরে আমি বললাম, মানে তখন রিলেশনটা বিল্ড আপ হয়ে গেছে অলরেডি।
তারপরে এক পর্যায়ে আমি বললাম যে ঠিক আছে, আপনার সাথে তো কখনো দেখা হয় না, আসেন আমরা দেখা করি। ওকে। তারপরে কোথাও ডেট করা হলো যে অমুক জায়গায় এখানে আমি এই শার্ট পরা থাকবো বা তুমি এই সালোয়ার কামিজ পরা থাকবা, এই অবস্থা আমাদের দেখা হবে। তারপরে প্রথম দিন দেখা হলো, তারপরে আমরা লাঞ্চ করলাম একসাথে। তারপরে আমাকে দেখে তার অনেক ভালো লাগছে, আর মেয়েটার চেহারাও অনেক সুন্দর। প্রথম যে কোনো একটা মেয়ে, এই মেয়েটা, রাইট? জি। ওকে। আমার উদ্দেশ্য ছিল একটাই, যে তার সাথে যে কোনো মূল্যে শারীরিক সম্পর্ক করতে আমার পছন্দ হয়েছে। আর আমি তো দেখছি তাকে আগে, ও তো আমাকে দেখে ভুলিয়ে ভালিয়ে হোক, মিথ্যা কথা বলে হোক, প্রেমের যেভাবে ফাঁদে হোক। ফেলে হোক, যেভাবেই হোক না কেন তার সাথে শারীরিক সম্পর্ক করতে হবে। আমার মনের মধ্যে সে ঢুকে গেছে অলরেডি। ওকে। তারপরে আমি প্রথম দিন এভাবে দেখা করার পরে আমি তার গা কেন মানে তার শরীরের আশেপাশেও গেলাম না, বিশ্বাসযোগ্যতা তৈরি বিশ্বাস করবার জন্য। করছে। দেখা যাচ্ছে পার্কে বসে আছি তো অন্য ছেলেরা একটু কাছে মেয়েটা ভাববে, আহা কত ভালো ছেলে। জি। ওকে, দ্য ভেরি কমন স্টোরি। হ্যাঁ। তো দেখা যাচ্ছে অন্য মেয়েরা কাছাকাছি বসে আছে ছেলেদের সাথে, একটার সাথে আর একটা হাত মেলানো। আমি খুব দূরে দূরে থাকলাম প্রথম দিন। জি। তারপরে 2 দিন পরে আবার বললাম যে ঠিক আছে আসেন, আপনাকে খুব দেখতে ইচ্ছে করছে, একটু আসেন না প্লিজ। তারপরে আসলো, দেখা হলো। ওই দিন কেউ কিছু করলাম না বা কিছু তার পাশেও গেলাম না। এইভাবে আস্তে আস্তে আমরা দেখা করতে শুরু করলাম, কন্টিনিউয়াসলি দেখা করতাম। রিক্সায় ঘোরা শুরু হলো, রিক্সায় ঘুরতাম, দেখা করতাম। রিক্সায় বসলেও একটু দূর দূর বসতাম। হঠাৎ তারপরে আমার ভিতরে তো আমি বিশ্বাস তৈরি করে ফেলছি ওর ভিতরে। আমার তখন মনে হচ্ছে যে না, ও আমি এখন যেখানে ডাকবো সেখানে আসবে। তারপরে ওকে বললাম যে ঠিক আছে, আজকে আমরা এক জায়গায় বেড়াতে যাব, তুমি আসো। ওকে। তারপরে ও আসলো। আসার পরে আমার ফ্রেন্ডের ম্যাচ, ওই ম্যাচে ওই দিনকা তেমন কেউ ছিল না। ম্যাচে নিয়ে গেলাম, তারপরে ওখানে ওকে ও প্রথম বলতেছে কোথায় নিয়ে এসো, আমি বললাম এই দিক দিয়ে মেয়েটার যাচ্ছিলাম তো। পরিবার সম্পর্কে আপনি কিছু জানতেন না, ও আপনার পরিবার সম্পর্কে কিছু জানতো না, জানার প্রয়োজনও মনে করেন না, না। এর মধ্যে এরকম কোনো কথা তৈরি হয়নি। আর মেয়েটার বয়ফ্রেন্ড আছে কিনা বা জড়িত কিনা কারোর সাথে, এগুলো আমি জিজ্ঞেস করছিলাম, ও আমাকে না বলেছে। আপনার ক্ষেত্রে আপনি কি বলতেন? আমি বলতাম আমি তো কখনো কোনো মেয়ের সাথে কথা বলি নাই। পড়াশোনার পরিচয় দিতেন না, কি করেন না করেন নিশ্চয়ই জিজ্ঞেস এগুলো করতেন। দিতাম। সেক্ষেত্রে আসল পরিচয় বলতেন। না, আসল পরিচয় দিতাম না। মেয়েটা কি করতো? মেয়েটা আসল পরিচয় দিত? হ্যাঁ। তারপর তারপরে ওই মেয়েশাকে আমি মেসে নিয়ে গেলাম। মেসে নিয়ে যাওয়ার পরে আমার বন্ধুরা যারা ছিল ওরা কিছু নাস্তা পানির ব্যবস্থা করলো। ব্যবস্থা করার পরে আমরা খাওয়া দাওয়া করলাম। তারপরে ওর বন্ধুরা করলো কি যে বাইরে থেকে রুমটা আটকায় দিয়ে ওরা চলে গেল। তো আমি ওই দিনকা এমনি গল্প টল্প করলাম। ওর শরীরের টাচ পর্যন্ত দূরে কথা, আমি নিম্নে 1 হাত দূরে বসে বসে ওর সাথে এক পলক দৃষ্টিতে তাকায় গল্প করতেছি দুজন মেসের ভিতরে। মেসের ভিতরে। এখানেও আপনি সাধু সাধার চেষ্টা করছেন? জি। ওকে। তারপরে ও তো হতভম্ব, কি ব্যাপার, একদম একা, আমরা এত ক্লোজ, তারপরেও আমাকে কিছু করতেছে না। হয়তো ওর মনের মধ্যে এগুলো ছিল, আর প্রশ্ন জাগার জন্যই আমি এগুলো করছি। ওকে। তারপরে ওই দিনকা ম্যাচ থেকে ওকে নিয়ে আসলাম, কোনো কিছু হয়নি। তার 3-4 দিন পর এইবার আমার মাথা হয়েছে যে একটা এই সুযোগে এবার করে ফেলতেই হবে যেভাবেই হোক। তারপরে ওকে বললাম যে চলো আমরা আমার ওই ফ্রেন্ডের ম্যাচের দিক দিয়ে যাবো, চলো একটু ওর সাথে দেখা করে যাই। ম্যাচ দিয়ে নিচে দিয়ে যাচ্ছিলাম, ওখানে আবার তেমন কোনো সমস্যা হতো না। আবার ওকে পরিচয় প্রথম দিন করাই দিছিল যে আমার খালাতো বোন, ওই আমার ওই ফ্রেন্ডটা খালাতো বোন বলে পরিচয় করে দিছিল। তারপরে ওকে ম্যাচে ওই দিনকে নিয়ে গেলাম। যাওয়ার পরে ওকে আমি আগে থেকে বলছিলাম যে সেক্সুয়াল কিছু ওষুধ, ড্রিঙ্কস যে এগুলোর সাথে মিশাই রাখতে। তারপরে ওখানে আমি বললাম যে এই ওষুধগুলো কোথায় পেতেন আপনারা? ডিসপেন্সারি থেকে কালেক্ট করতেন? হ্যাঁ হ্যাঁ। আপনারা ব্র্যান্ডের নাম জানতেন কিভাবে যে এইগুলোই এই ওষুধের জন্য ব্যবহার করা হয় বা এই কাজের জন্য এগুলো ব্যবহার করা হয়? এগুলো ওই যে আপনারা হয়তো দেখতে পাবেন, ফার্মেসিতে গেলে দেখবেন সেক্সুয়াল ওষুধের কিছু আপনার সেক্স পাওয়ার ইনক্রিজ করে যেগুলো, সেগুলো জি, এগুলো কার জন্য? মেয়েটার জন্য? জি। মেয়েটাকে ট্র্যাপে ফেলার জন্য? জি। ওকে। তারপরে ওইটা আমি খাওয়াইলাম। খাওয়ালেন কিভাবে? মানে ওকে ওই এনার্জি ড্রিঙ্কের বোতলে মিশিয়ে দিয়ে খাওয়ালেন? আমাকে জিজ্ঞেস করছিল বোতলে মুখ খোলা কেন। ওকে। তো আমি বলছিলাম যে আমি খুলে রাখছি, তুমি খেয়াল করো নাই। তারপরে ওটা খেলাম, দুজনেই খেলাম। তারপরে দেখছি ওর ভিতরে একটা অঙ্গভঙ্গি আলাদা কেমন যেন একটা আসতেছে। আমি সবাইকে একটু বলতে চাই, দেখুন কিছু জিনিস খুব শার্পলি মার্ক করবেন। আমরা এখানে এই যে আজকে জীবনকে এখানে নিয়ে এসেছি, তার কারণটা কিন্তু হচ্ছে যে জীবনের মতো আর কেউ যেন আপনাকে ট্র্যাপে ফেলতে না পারে এবং জীবনের মতো কেউ যেন না হয়। এবং দেখুন ও কিভাবে আগাচ্ছে স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা জিনিস বলেছে। এখানে বিশেষ করে মেয়ে বন্ধু যারা আছেন তারা একটু প্লিজ ফলো করুন। ড্রিঙ্কস এর বোতল খোলা পেয়েছে,
এনার্জি ড্রিঙ্কস এর বোতল, এবং সেটা নিয়েও মনে কোনো সন্দেহ তৈরি হয়নি, কারণ সন্দেহ তৈরি না হওয়ার জন্য কিন্তু অনেকগুলো স্টেপ সে খুব ঠান্ডা মাথায় বার করেছে। Yes. তারপর দুজন ড্রিঙ্কস করার পরে ওর ভিতরে কেমন যেন একটা পরিবর্তন লক্ষ্য করতেছি, যে ও আওলা ঝাওলা অবস্থা এরকম। তো আমি বেডে বসে আছি, ও আমার পায়ের উপরে মাথা দিয়ে বলতেছে, আমার তো খুব মাথা কেমন লাগতেছে, একটু আমার মাথায় হাত বুলাই দাও না। তারপরে আমি ওগুলো একটু হাত বুলানোর সুযোগে ওর শরীরে হাত দিয়ে শুরু করলাম। তারপরে এক পর্যায়ে ও উন্মাদনা অবস্থা দুজনেরই, তারপরে শারীরিক রিলেশনটা দুজনের সম্মতিতেই হলো ওদিন। তারপরে ওদিন ম্যাচ থেকে চলে আসলাম। আপনার প্রথম শিকার? জি। ওকে। তারপরে ওইদিন ওকে নিয়ে আসলাম ম্যাচ থেকে নিয়ে আসার পরে ও বাসায় চলে গেল। যাওয়ার পরে আস্তে আস্তে দেখি আমার প্রতি খুব বেশি আগ্রহ তৈরি হয়েছে ওর। তারপর আমি আস্তে আস্তে এড়ানো শুরু করলাম, তাকে এড়াই গেলাম। একবার এই শারীরিক সম্পর্ক হওয়ার পরে এড়ানো শুরু করলাম। তবে সত্য কথা বলতে এখনো আমি সত্য বলার জন্য এখানে আসছি। আমার মনে হয় না ওই মেয়েটার, মানে আমার আগে কোনো ছেলের সাথে এরকম হয় নাই। আমার মনে হয় যে কোনো ছেলের সাথে হয় নাই, কারণ আমি যে সময়ের সাথে শারীরিক সম্পর্ক। ওকে, আমরা বুঝতে পেরেছি, ইট ওয়াজ ফার্স্ট টাইম, আপনি সেটা বুঝতে পেরেছেন। জি। ওকে। তারপরে আমি ওর সাথে শুরু করলাম এড়ানো। তারপরে আবার আরেকটা শুরু করলাম। তখন কিন্তু আমার প্রচুর ফোন দিত, যেভাবে এড়াতে হয় সেইগুলো আমি সবই করলাম, যে ওর ফোন রিসিভ করতাম না। তারপরে ও আমার পরিচয় তো জানতো না, আমি কোথায় থাকি তাও জানতো না, কিন্তু শুধু চিন্তা ফ্রেন্ডের ওই ম্যাচটা ফ্রেন্ডকে দিয়ে বলাইলো যে ও আমার সাথে এরকম করে কেন, আমার সাথে কথা বলে না, আমাকে এখন আর চিনেই না। এক পর্যায়ে যেভাবে এড়ানো যায়, আমি ওই ফ্রেন্ডকে বললাম তুই ওই ম্যাচ চেঞ্জ করে ফেল। ও ওই ম্যাচটা চেঞ্জ করে ফেললো, আর টোটালি ওকে লাইফ থেকে আমি সরাই দিলাম, কারণ আমার যে উদ্দেশ্য ছিল সেটা হয়ে গেছে। এরকম ভাবে আপনি কতগুলো মেয়ের সাথে এই অবৈধ সম্পর্ক করেছেন? 5 থেকে 7 জন টোটালি। 5 থেকে 7 জন একইভাবে আপনি পটাতেন? একইভাবে। আর সবচেয়ে বড় অস্ত্র ছিল আমার, যখন দেখতাম কি ওর মনটা ওই সময় ভালো নেই, কোন একটা মেয়ের, আমি যে মেয়ের সাথে কথা বলার জন্য চেষ্টা করতেছি, ফোন দিয়েই আমি কথা বলতাম না, গান বলতাম। গান গাইতেন আপনি? জি। যেমন এরকম গান, যে বৃষ্টি হচ্ছে এই সময় দেখে আমি ওরে ফোন দিতাম, এবং পরিস্থিতি দেখে সেই গানটাই ওখানে। মানে মেয়েদের মনের ভেতরে প্রবেশ করার জন্য রোম্যান্টিসিজম থাকাটা জরুরি, এটা আপনি মানে হারে হারে টের পেয়েছেন এবং আপনি সেটা ট্রাই করেছেন বিভিন্ন ভাবে। আচ্ছা, হ্যাঁ, তারপর কি করলেন? ওইভাবে আপনি 7টা মেয়ের সাথে এটা করলেন। আপনি এই মেয়েদের মধ্যে এরকম পেয়েছেন যে কেউ বয়ফ্রেন্ডের সাথে ইনভলভ আছে, বা কতটুকু জানতে পেরেছেন এই মেয়েদের সম্পর্কে, যেটা আপনার মনে দাগ কেটে আছে এখন পর্যন্ত? মানে এই যে ঘটনাগুলো আপনি ঘটিয়েছেন, 2-1 জনের এমন কোন ঘটনা কি আছে যেটা আপনার মনে এখনো দাগ কেটে আছে, আপনার মনে এখনো মনে পড়ে তাদের 2-1টা ঘটনা? জি। কিরকম? আমার একটা মেয়েকে রুমে নিয়ে আসার পরে ও আমার সাথে এটা করতে চাইছিল না, তো ওকে আমি গালে একটা থাপ্পড় মারছিলাম, যার কারণে ওর কানের দুল ছিল ওইটা কেটে আমার হাতের সাথে চলে আসছিল, কান দিয়ে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছিল। আমি ওই সময় খুব ভয় পেয়ে যাই যে কিছু একটা। তারপরেও আপনি এটা করেছিলেন তারপর তার সাথে? ওই দিনকা জোর করেই করি। দিস ইজ দ্য রিয়েল ফেস অফ ইউ বেসিক্যালি, কারণ এই যে ভুলিয়ে ভালিয়ে আপনি নিয়ে এসছেন, সেটার বিপরীতে আসলে আপনার ভিতরে কি আছে, মানে ব্লাড দেখেছেন, কান কেটে রক্ত বের হচ্ছে, কিচ্ছু যায় আসে না, আপনাকে এটা করতে হবে। ওকে। তারপরে এইভাবে চলার পরে আমি ওই যে আমার যে সজীব ভাইয়া ছিল, সজীব ভাইয়ের ফোনে হঠাৎ একটা ফোন আসলো। তো ওই ফোনটা দেখি যে ওর ছোট বোনের বান্ধবীর নাম্বার। তারপরে আমি ওই নাম্বারটা রিসিভ করার পরে বলে সজীব ভাই আছে। আমি বললাম সজীব ভাই তো নাই, আমি তো ওরা রুমমেট বলতেছি। আচ্ছা ঠিক আছে, আসলে বলেন ফোন দিতে। তো আমার ওর কণ্ঠটা খুব ভালো লাগলো, লাগার পরে সজীব ভাইকে আমি জিজ্ঞেস করলাম কে ওইটা, তো বললো যে ওর নাম এই, নামটা আমি বলতে চাচ্ছি না। তারপরে বললো যে এই, তা আমি বললাম দেখতে কেমন? আরেকটা মেয়ে, তাই তো? হ্যাঁ। 5-7টা করার পরে লাস্ট বললাম মেয়েটা কেমন? দেখতে মোটামুটি ভালো, কিন্তু মেয়ে হিসাবে শুনছি নাকি অনেক ভালো। ওকে। তারপরে আমার এই কথাটা মাথায় থাকলো যে জীবনে তো অনেক ভুলই করছি, দেখি না এই মেয়েটার সাথে কথা বলে। তারপরও মনের মধ্যে এই শয়তানিটা ছিল যে এর সাথেও আমি এটা করে ওকেও আমার জীবন থেকে সরাই দিব। তো প্রথম কথা হলো ওই যে তারপরে আমি ফোন নাম্বারটা চুরি করে নিলাম, নেওয়ার পরে আস্তে আস্তে কথা বললাম, বলার পরে আমি পরিচয় সত্যি দিয়ে দিলাম যে আমি সজীব ভাইয়ের রুমমেট। তারপরে ও আমার সাথে কথা বলতো, বলার পরে আমি অফার করে ফেললাম, যে অফার করে বললো যে কেন আপনি কেন আমার সাথে রিলেশন করবেন? আপনাকে আমি চিনি না, আপনি আমাকে চিনেন না, আপনি আমাকে চিনেন জানেন, তারপরে না একটা মানুষের রিলেশন হয়, তারপরে না বিয়ে হয়, তা আপনি আমাকে চিনেন না জানেন না, কেন রিলেশন করবেন? এই জিনিসটা আমাকে খুব অবাক করাই ফেললো, যে এতগুলো মেয়ের সাথে এগুলো করলাম, কোনোদিন কেউ এই প্রশ্ন তো আমাকে আজও করে বসে নাই।
এই মেয়েটা তো মনে হয় রিয়েলি ভালো। হুম হুম তারপরে ওর সাথে আস্তে আস্তে কথা বলতে বলতে যখন ও আমার মনের মধ্যে এমনই একটা স্থান দখল করে নিল, ওর ফ্যামিলিতে ব্যাকগ্রাউন্ড কি, ওর ফ্যামিলির কি অবস্থা, কখন কি হয় না হয়, এইটা আমার মধ্যে খুব ভালোভাবে দাগ কেটে বসলো যে না, মেয়েটা অনেক ভালো। আস্তে আস্তে আমিও ওর কাছে আমার যে ব্যাকগ্রাউন্ডে এই অবস্থা আমি কখনো বলি নাই। হুম হুম। ওর মনের মধ্যে আমিও খুব ডিপলি ঢুকে গেলাম, যার পরে এক পর্যায়ে আমাদের শারীরিক রিলেশন হলো। এই মেয়েটার সাথে? এই মেয়েটার সাথে রিলেশন হলো। ওকে, তারপর? তারপরে আমরা ওইটা হওয়ার পরে আমি যা বলতাম তাই শুনতো। আমি যদি বলি এটাই রাইট, ওইটা বললে এটাই রাইট, যে কোনো কথা। যদি আমি বলি যে এখন তোমাকে বাইরে যেতে হবে না। কত সালের ঘটনা এটা? এটা লাস্ট 2011 জুলাই। 11 জুলাইয়ের দিকে ঘটনা। জি ওই সময় মেয়েটার সাথে আপনার পরিচয় হওয়ার পরে আপনি ধীরে ধীরে তার দিকে অনেক বেশি ইন্টিমেট হয়ে গিয়েছেন, জি এবং এই মেয়েটাই আপনার জীবনের লাস্ট, রাইট? জি। এই মেয়েটার সাথে আপনার এখনো সম্পর্ক আছে? সে আমার এখন ওয়াইফ। সে আপনার এখন স্ত্রী? জি। কিভাবে হলো? তারপরে মেয়ের সাথে আমার আস্তে আস্তে রিলেশন হওয়ার পরে এক পর্যায়ে দেখলাম যে আমাকে এত পরিমাণ ভালোবাসে যে আমি জীবনে যা চাইছিলাম, ওই যে সুমি বলেন, লুনা বলেন, তার চেয়েও 1000 গুণ আমার ভিতরে ওর ভালো মন্দটা সব চলে আসছে। আসার পরে লাস্ট আমি যখন ওর সাথে কথাবার্তা বলতাম, দেখাশোনা হতো, এইভাবে হতে হতে আমার ডিপ্লোমা শেষ হয়ে গেল। আমি ডিপ্লোমা শেষ করার এই মুহূর্তে আমি চিন্তা করলাম যে আমার লাইফটা তো, তখন আমি কিন্তু ওই রাজনৈতিক ছত্রছায়ার মধ্যে এখনো আছি, কিন্তু ও আমার এগুলো কিছুই জানে না। তারপরে ডিপ্লোমার ফাইনাল ইয়ার পরীক্ষা হবে সেপ্টেম্বরে, তখন আমি ফাইনাল ইয়ার পরীক্ষা দিতে পারলাম না, আবার রাজনৈতিক একটা চাপ শুরু হয়ে গেল। আমি ফাইনাল পরীক্ষা না দিতে পেরে আমি ঢাকাতে চলে আসলাম। ঢাকাতে চলে এসে আমি তখন ডিপ্লোমা তো আমার কমপ্লিট হয় নাই, আমি অষ্টম পর্ব পরীক্ষা দিতে পারলাম না, চলে আসলাম ঢাকাতে। ও জানতো যে আমার পরীক্ষা শেষ, আমি পাশ করে বের হয়ে চলে আসছি। এখন আমি চাকরি করব বা চাকরি করতেছি এই পজিশনে। তো ও আমাকে এত পরিমাণ বিশ্বাস করে আর ভালোবাসে যে আমি আমার নিজেকে এত অপরাধী মনে হয় যে পিছনে যা করছি ওইগুলো যদি ওকে এখন বলি আমার জীবন থেকে হারায় যাবে। তার মানে আপনি আজকে যা লাখো মানুষের সামনে স্বীকার করলেন সেটা